গল্পের শুরুতেই আমরা একটি মেয়েকে দেখি যার হাত এবং গলা শিকল দিয়ে বাঁধা ছিল। তাকে বহু বছর ধরে ঠিকমতো খেতে দেওয়া হয়নি, এমনকি তাকে দেখে বোঝাই যাচ্ছিল যে সে কতটা অত্যাচারিত হয়েছে। সে আসলে পশুরাজ্যের সম্রাটের সন্তানের মা হতে চলেছিল, কিন্তু তার এই বাচ্চাকে নাজায়েজ ঘোষণা করা হয় এবং দেওয়া হয় কঠোর শাস্তি। সেজন্য সম্রাজ্ঞী এবং রাজকন্যা তাকে প্রচুর পরিমাণে নির্যাতন করতে শুরু করলো, কিন্তু মেয়েটি কখনোই সেটার প্রতিবাদ জানায়নি। কিন্তু সম্রাজ্ঞী এটা জানতো যে সেই মেয়েটির পেটে যে বাচ্চাটি রয়েছে সেটা আধ্যাত্মিক শক্তির অধিকারী, আর যখনই এই মেয়েটির বয়স 18 হয়ে যাবে তখন সে অলৌকিক শক্তির অধিকারী হয়ে যাবে এবং সে খুব সহজেই 10,000 পশুরাজ্য থেকে বেরিয়ে আসতে পারবে এবং তার মায়ের সাথে যে অন্যায় হয়েছিল সেটার প্রতিশোধ নিয়ে তাদের সবাইকে এক নিমিষে ধ্বংস করে দিতে পারবে। যার কারণে সম্রাজ্ঞী সেই মেয়েটির পেটে চাকু ঢুকিয়ে তার সেই ফিনিক্সের ডিমটি বের করে নেয় আর সেই ডিমটি প্রিন্সেসের ভেতরে দিয়ে দেয় এবং আজ থেকে 3 মাস পর সে এই বাচ্চাটি জন্ম দিবে এবং দুনিয়ার সামনে সে একজন অলৌকিক বাচ্চাকে জন্ম দেওয়ার জন্য মহান হয়ে উঠবে। এখন এই বাচ্চাটিকে নিজের ভেতরে নেওয়ার পর তো প্রিন্সেস অনেক খুশি হয়ে যায় এবং এরপরে তারা ওই মেয়েটিকে মেরে একটি বিশাল গর্তে ফেলে দেয়। এটা আসলে কোনো সাধারণ গর্ত ছিল না, এখানে বিভিন্ন রকমের দানব বসবাস করত আর এখানে এই মেয়েটিকে ফেলে দেওয়ার একটাই উদ্দেশ্য ছিল যাতে দানবেরা ওই মেয়েটিকে খেয়ে ফেলে আর তার চিহ্ন এই দুনিয়া থেকে একেবারেই শেষ হয়ে যায়। এই মেয়েটির নাম হলো নিয়ান। এখন নিয়ান গর্তের ভেতরে পড়ে যেতে যেতে ভাবছিল সে যদি আবারও সুযোগ পায় তাহলে সে অবশ্যই তার সাথে হওয়া এই অন্যায়ের প্রতিশোধ নিবে। পরের সিনে আমরা শ্যাংসাং সম্প্রদায় দেখি, যেখানে আমরা শ্যাংসাং সম্প্রদায়ের গ্র্যান্ড মাস্টারকে দেখতে পাই। তখনই তার কাছে দুজন ব্যক্তি একটি খবর নিয়ে আসে আর তাকে জানায় পুরাতন সম্প্রদায়ের নেতার মূর্তি সরানো হয়েছে। আপনাদের সুবিধার্থে আমি এদের পরিচয়টা বলে দিই, এটা হলো এই সম্প্রদায়ের নেতা আর এটা হলো শিষ্য। এখন মাস্টার এই খবরটি শোনার পর তাদেরকে জানায় তোমরা এমন একটি মেয়েকে খুঁজে বের করবে যে যমজ ফিনিক্সের জন্ম দিয়েছে, সেই হবে আমাদের শ্যাংসাং সম্প্রদায়ের মহৎ ও অতুলনীয় সাধক। এখন মাস্টারের কথা অনুযায়ী তারা ওইরকম একটা মেয়েকে খুঁজতে বেরিয়ে পড়ে। অন্যদিকে নিয়ানকে দেখি, সে যখন দানবদের গর্তে এসে পড়ছিল তখনই সেখানে থাকা একজন যুবক এটা টের পেয়ে যায় এবং তাকে তার শক্তি দিয়ে কাছে টেনে নেয় আর তার শরীরের সুন্দর ঘ্রাণ শুকে সে যেন মুগ্ধ হয়ে যায়। এদিকে যখনই নিয়ানের জ্ঞান ফিরে আসবে ঠিক তখনই সে তার শক্তি দিয়ে নিয়ানকে আবারও ঘুম পাড়িয়ে দেয়। এই ছেলেটির নাম হলো শিনশেই আর সে এই দানবের গর্তে বহু বছর ধরে ঘুমিয়েছিল আর এখনো সে নিয়ানকে বলছিল তুমি এভাবেই আমার সাথে বছরের পর বছর ঘুমিয়ে থাকবে। এটা বলেই সে তার কাঁধে মাথা রেখে তার সাথে ঘুমিয়ে পড়ে। অন্যদিকে আমরা কিছু দানবকে দেখি যে তাদের প্রাচীন দানব ইনুর কাছে যায় এবং তাকে বলে ওপর থেকে পুতুলের মতো দেখতে একটি মেয়ে এখানে পড়েছে কিন্তু সে এখনো জীবিত রয়েছে। এটা শোনার সাথে সাথে তার ঘুম ভেঙে যায় এবং সে নিয়ানের দিকে তাকালে দেখতে পায় সে এইমাত্র একটি ফিনিক্সের ডিমের জন্ম দিয়েছে আর সে এটা দেখার সাথে সাথে বুঝে যায় যে এটা কোনো সাধারণ মেয়ে নয় বরং সে কোনো ঐশ্বরিক প্রাণী। সে এ ব্যাপারে খুব একটা শিওর না হলেও সে মনে মনে ভেবেই নেয় এই মেয়েটি তাদেরকে সিল থেকে মুক্ত করতে পারে। এর মানে 1000 বছর আগে তাদেরকে এই গুহাতে সিল করে দেওয়া হয়েছিল আর এখন সে চাইছিল নিয়ানের মাধ্যমে তারা এই সিল থেকে মুক্ত হতে। তাই সে তার শক্তি দিয়ে নিয়ানকে ওপর থেকে নিচে নামিয়ে নিয়ে আসে এবং তার ঘুম ভাঙিয়ে দেয়। নিয়ানের ঘুম ভাঙলে সে দেখতে পায় সে আরো একটা ডিমের জন্ম দিয়েছে, তাই সে ওটাকে হাতে তুলে নিয়ে সেখান থেকে চলে যাচ্ছিল এবং সে চারিদিকে তাকিয়ে তাকিয়ে দেখছিল। তখনই সে সেই প্রাচীন দানব ইনুকে দেখতে পায় আর তাকে জিজ্ঞাসা করে আপনি কে। তখন ইনু তাকে তার নাম বলে আর নিয়ান তাকে বলে এটাকে তো দেখে মনে হচ্ছে এটা একটি জাদুর গুহা। তখন ইনু তাকে বলে তুমি ঠিক ধরেছো। এটা শোনার সাথে সাথে নিয়ান তার সামনে নত হয় আর তাকে বলে আমাকে আপনার শিষ্য হিসেবে গ্রহণ করুন। আমার সাথে অনেক বড় অন্যায় হয়েছে, তারা আমার সকল শক্তি কেড়ে নিয়েছে, এমনকি আমার বাচ্চাকেও তারা নিয়ে নিয়েছে। এখন একমাত্র আপনি আছেন যে আমাকে আমার শক্তি ফিরে পেতে সাহায্য করতে পারেন। আমি আমার শক্তি ফিরে পেলেই এই বাচ্চাটিকে জন্ম দিতে পারবো। নিয়ান তার কাছে বারবার অনুরোধ জানাচ্ছিল কিন্তু তখনই ইনু তাকে জানায় সে তাকে সবকিছু শিখিয়ে দিবে কিন্তু এর বিনিময়ে সে যেন তাকে মা হিসেবে গ্রহণ করে, কারণ তার বয়স অনেক হয়ে গেল তার কোনো বাচ্চা নেই। এখন নিয়ান এই কথা শুনে ভেতরে ভেতরে খুশি হয়ে যায় কারণ এই দুনিয়াতে তার আপন বলতে কেউ ছিল না, তাই সে ইনুকে তার মা হিসেবে গ্রহণ করে। এখন আমরা 3 মাস পরে মহলের দৃশ্য দেখতে পাই যেখানে আজকে প্রিন্সেস ওই ফিনিক্সের বাচ্চাটিকে ফোটাতে চলেছিল।
হয়েছে, মানে আজকে ওই ডিম ফুটে ফিনিক্সের বাচ্চা বেরিয়ে আসবে। তারা সবাই এটা নিয়ে কথা বলাবলি করছিল, ঠিক তখনই সেই ডিমটি ফুটে ফিনিক্সের বাচ্চা বেরিয়ে আসে, যেটা দেখে সেখানকার সবাই তো অনেক খুশি হয়ে যায়। সম্রাটও তাদেরকে খুশি হয়ে বলে হাজার হাজার বছর ধরে কোনো উচ্চমানের ঐশ্বরিক প্রাণী ছিল না। সে সবার সামনে তার মেয়ের প্রশংসা করতে শুরু করে, কারণ সে একটি ঐশ্বরিক বাচ্চার জন্ম দিয়েছিল। তার সাথে সাথেই রাজপ্রাসাদের সবাই রাজকুমারীকে শুভেচ্ছা জানাতে থাকে। তখনই সেখানে শিয়ংসাং সম্প্রদায়ের সেই শিষ্য চলে আসে এবং রাজকুমারীকে অভিনন্দন জানায় ঐশ্বরিক একটা বাচ্চা জন্ম দেওয়ার জন্য, এবং তার সাথেই তাদের সম্প্রদায়ের অনেক মূল্যবান উপহার তাকে দেয়। অনেকেই বলে খেলা দেখার মজা ঠিকই আছে, কিন্তু আসল টেনশন আর থ্রিলটা তখনই হয় যখন নিজের অনুমানটা সঠিক হয়। আমরা জানি আপনারাও চান একটু আলাদা এক্সাইটমেন্ট, তবে সেই এক্সাইটমেন্ট হোক স্মার্ট আর সেফ। এজন্যই আমরা এনেছি এক ভিন্ন প্ল্যাটফর্ম, যেখানে খেলাটা উপভোগ করার পাশাপাশি আপনার অনুমানও থাকবে গেমের অংশ। এখানে সবকিছু সহজ, ঝামেলাহীন এবং সেফ ভাবেই করা হয়েছে। শুধু ম্যাচ উপভোগ করুন আর অনুমান করে গেম খেলে দেখুন আপনার স্পোর্টস সেন্স কতটা শক্তিশালী। আর এখানে লেনদেন করতে পারবেন সরাসরি বিকাশ নগদ রকেট দিয়েই। ভাবুন তো, আপনার সঠিক সিদ্ধান্ত যদি আপনাকে ছোট্ট একটা বাড়তি আনন্দ এনে দেয়, তাহলে গেমটাই অন্যরকম লাগবে। যা শুনলেন এটা শুধু শুরু, আসল জিনিস পিন করা কমেন্টে আপনার জন্য অপেক্ষা করছে। একবার দেখে আসুন, মিস করলে আফসোস করবেন। আর হ্যাঁ, আমার প্রোমো কোড কিন্তু আলো, এটা দিয়ে রেজিস্ট্রেশন করুন, সেখানে থাকছে আরো চমক। সো ভিউয়ার্স, এটা একটা বিজ্ঞাপন ছিল, তো চলুন এখন গল্পে ফেরা যাক। এবং তার সাথে সে প্রিন্সেসকে অনুরোধ জানায় যাতে সে তাদের সাথে তাদের সম্প্রদায়ে ফিরে যায়, কারণ সে তাদের সম্প্রদায়ের যোগ্য সাধক। এটা শুনে প্রিন্সেস তো অনেকটাই অবাক হয়ে যায় এবং তাকে বলে আপনি হয়তো ভুল মানুষকে বাছাই করেছেন, কিন্তু শিষ্য তাকে বলে সে কখনো ভুল করতেই পারে না। এটা শুনে এখন প্রিন্সেস তো মনে মনে ভাবতে শুরু করে, সে যেহেতু এই ঐশ্বরিক বাচ্চা নিয়ানের থেকে চুরি করে নিয়েছে, তাহলে হতে পারে নিয়ানই সেই সাধু। কিন্তু এখন যেহেতু এই ঐশ্বরিক বাচ্চার জন্মটি তার কাছ থেকে হয়েছে, তাই সে এটা মেনে নেয় যে সেই শ্যাংসাং সম্প্রদায়ের সাধু। অন্যদিকে নিয়ানকে দেখতে পাই, সে এত মাস ধরে জাদুবিদ্যা অনুশীলন করছিল আর এখন সে অনেকটাই পারদর্শী হয়ে উঠেছে। এরপর আমরা দেখতে পাই ইনু সহ দানবেরা সবাই দেখছিল নিয়ান কতটা পারদর্শী হয়ে উঠেছে। যখন তারা দেখতে পায় নিয়ান অনেক ভালো জাদু শিখে গিয়েছে, তখন তো তারা অনেক খুশি হয়ে যায়। আর নিয়ানও এটা ভেবে খুশি হয়ে যায় যে সে এখন সবকিছু শিখে ফেলেছে। এখন নিয়ান যেহেতু তার সমস্ত শক্তি অর্জন করে ফেলেছিল, তাই তার বাচ্চাটিও এবার ফুটতে শুরু করে এবং আমরা দেখতে পাই সে ডিম থেকে একটি প্রজাপতি বেরিয়ে এসেছে এবং দেখতে দেখতেই সেটি একটি ছেলে বাচ্চাতে পরিণত হয়ে যায় এবং এরপরেই সে তার মাকে জড়িয়ে ধরে। এখন নিয়ান তার বাচ্চাকে জড়িয়ে ধরে অন্য আরেকটি বাচ্চার কথা ভাবছিল। ঠিক তখনই তার পেটে ব্যথা হতে শুরু করে আর সে বুঝতে পারে যে তার আরেকজন বাচ্চার সাথে খারাপ কিছু হচ্ছে। তখনই আমরা দেখতে পাই প্রিন্সেস ওই বাচ্চাটিকে চাবুক দিয়ে আঘাত করে যাচ্ছিল, কারণ বাচ্চা মেয়েটি তাকে মা বলে মেনে নিচ্ছিল না। প্রিন্সেস তাকে মারছিল এবং তাকে বিশ্বাস করানোর চেষ্টা করছিল যে সেই তাকে জন্ম দিয়েছে, কিন্তু বাচ্চাটি তাকে বলে সে অনুভব করতে পারছে না যে সেই তার মা, কারণ তার ভেতরে সেই শক্তি রয়েছে যেটা দ্বারা সে অনুভব করতে পারবে তার মাকে। এটা শোনার পর প্রিন্সেস তো আরো বেশি রেগে যায় এবং তাকে বিশ্বাস করতে বলে যে সেই তার মা, এবং প্রিন্সেস তার শক্তি দিয়ে তাকে আঘাত করেই যাচ্ছিল। তাই সে বাধ্য হয়ে প্রিন্সেসকে মেনে নেয়, যার কারণে প্রিন্সেস তাকে শাস্তি দেওয়া বন্ধ করে। কিন্তু বাচ্চাটি যখনই উঠে দাঁড়ায় তখন সে প্রিন্সেসের উপরে রেগে যায় এবং তাকে বলে তুমি যে আমার মা নাও সেটা আমি ভালোভাবেই বুঝে গিয়েছি, আমি কখনোই মানব না যে তুমি আমার মা, এবং অবশ্যই আমি আমার আসল মাকে খুঁজে বের করব। এটা বলেই সে তার শক্তি দিয়ে প্রিন্সেসের উপরে আক্রমণ করতে শুরু করে, কিন্তু তখনই সম্রাজ্ঞী তার শক্তি দিয়ে প্রিন্সেসকে বাঁচিয়ে নেয় এবং প্রিন্সেস আবারও সেই ছোট্ট বাচ্চাটির উপরে আক্রমণ করে এবং বাচ্চাটিও তার শক্তি দিয়ে বাঁচার চেষ্টা করে, কিন্তু সে ছোট ছিল এবং তাদের দুজনের সাথে শক্তিতে পেরে উঠছিল না। তাই সে চিৎকার করে তার মায়ের কাছ থেকে সাহায্য চাইতে থাকে, যেটা তার মা বুঝতে পেরে অস্থির হয়ে ওঠে এবং তাদের সবাইকে বলতে থাকে আমার বাচ্চা আমার কাছ থেকে সাহায্য চাইছে, যার কারণে সে দ্রুতই তার মায়ের কাছ থেকে বিদায় নিতে চায় এবং তার বাচ্চাকে ফিরিয়ে আনতে চায়। তখন তার মা তাকে একটা জাদুর প্লেট দেয় আর তাকে বলে আমি যখন থাকবো না তখন তুমি এটা ইউজ করবে আর যে কোনো বিপদে এটাই তোমাকে রক্ষা করবে। এরপরে একে একে সেখানে থাকা সব রাক্ষসেরা তাকে একটা একটা করে তাদের কাছে থাকা কিছু শক্তি দান করে। যেমন একজন রাক্ষস তাকে একটি বিষ দেয়, যে বিষটা শত্রুর মুখের সামনে ছেড়ে দিলে তারা সাথে সাথে মৃত্যুবরণ
মৃত্যুবরণ করবে। অন্যজন তাকে আকাশে ওড়ার জন্য একটি যন্ত্র দেয় এবং অন্য আরেকজন নিজেকে রক্ষা করার জন্য তার হাতে একটি অস্ত্র তুলে দেয়। এভাবে করে সেখানে থাকা সবাই তাকে কিছু না কিছু দিয়েই যাচ্ছিল, যার কারণে তার 2 হাত ভরে যায়। তখন ইনু তাকে একটি জাদুর ব্রেসলেট দেয়, যে জাদুর ব্রেসলেটের ভিতর এইসব জাদুই অস্ত্র সংরক্ষণ করা যাবে। এরপরেই নিয়ান তার গন্তব্যে রওনা দেয়। অন্যদিকে আমরা শিনশেইকে দেখি। এতদিন পর তার ঘুম আবারও ভেঙে যায় এবং সে তার পাশে তাকালেই দেখতে পায় সেই মেয়েটি তার কাছে আর ঘুমিয়ে নেই। তখনই সে তার জাদু দিয়ে দেখে ওই মেয়েটি গুহা থেকে বেরিয়ে যাচ্ছে। এটা দেখে তার ভীষণ মন খারাপ হয় এবং সে বলতে থাকে, তুমি নিজেই পালিয়ে গেলে। এখন এসব কিছু ভেবে শিনশেইয়ের মন তো অনেক বেশি খারাপ হয়ে যায় আর সে হাঁটতে হাঁটতে বেকুডু পর্বত থেকে বেরিয়ে আসে, যেটা দেখে বাহিরের দুজন ছেলে তো অনেক বেশি অবাক হয়ে যায় আর তাকে বলতে থাকে, এই নিষিদ্ধ পর্বত থেকে তুমি কিভাবে এত সহজে বেরিয়ে আসলে, আর তুমি কে? তখন সে তাদেরকে বলে, আমি একজন দানব, তোমরা কি আমার বালিশ দেখেছো? এর মানে হলো সে নিয়ানকে বালিশ বানিয়ে ঘুমিয়েছিল আর যখন সে ঘুম থেকে উঠে দেখতে পায় নিয়ান তার কাছে নেই, তখন সে তাকে খুঁজতে বেরিয়ে পড়েছে। এখন সেই ছেলে দুটো তার এরকম কথা শুনে হাসাহাসি করতে থাকে আর তাকে বলে, আমরা ভেবেছিলাম তুমি হয়তো আমাদের সিনিয়র কেউ হবে, কিন্তু তুমি তো আমাদেরকে বোকা বানিয়ে দিলে। এটা বলেই যখন তারা জোরে জোরে হাসছিল তখন শিনশেই তার শক্তি দিয়ে তাদের দুজনকে কাবু করে ফেলে আর তাদেরকে বলে, তোমরা আমাকে হেল্প করো আমার বালিশকে খুঁজতে। পরের সিনে আমরা রাজমহলের সিন দেখতে পাই। সেখানে একটি প্রতিযোগিতা শুরু হয়েছিল, যেখানে বিশেষভাবে কিছু শিষ্যকে আমন্ত্রণ জানানো হয়েছিল এই প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য। আর এই প্রতিযোগিতার স্কোর নির্ণয় করার জন্য সেখানে কিছু বিচারকও ছিল। সেখানে প্রিন্সেসও তার বাচ্চাকে নিয়ে অংশগ্রহণ করবে আর সেজন্যই সে তার মেয়েকে শিকল বেঁধে সেখানে নিয়ে এসেছিল এবং সে চাইছিল যাতে তার মেয়ে তার বাধ্য হয়ে যায়। এটা দেখে সেখানকার লোকজনের কিছুটা অদ্ভুত লাগলেও আবার পরক্ষণেই তারা বলতে থাকে, হয়তো তার বাচ্চা বেশি শক্তিশালী, সেজন্য সে তাকে বেঁধে রেখেছে। হয়তোবা সে তার বাচ্চাকে বেশি ভালোবাসে, তাই সে তার নিজের কাছ থেকে বাচ্চাকে আলাদা করতে চায় না, সেজন্যই সে তাকে শিকল দিয়ে বেঁধে রেখেছে। এখন কিছুক্ষণের মধ্যেই প্রতিযোগিতা শুরু হয়ে যায়। এখানে প্রত্যেক ব্যক্তির সাথে একটি করে পশু রয়েছে আর এই প্রতিযোগিতার উদ্দেশ্য এটাই ছিল যে তারা তাদের পশুর সাথে সামঞ্জস্য করে নিজের শক্তি পরিদর্শন করবে এবং যার শক্তি সবচেয়ে বেশি হবে সেই হবে এই রাউন্ডের উইনার। তো এবারে প্রতিযোগিতা শুরু হয়ে যায় এবং যেটার দ্বারা তাদের শক্তি পরীক্ষা করা হচ্ছিল সেই যন্ত্রটির কালার বেগুনি কালার ধারণ করছিল, যেটার মানে হলো তার শক্তি একদমই নিম্নমানের। তাই একে একে দুজন স্কোর অনেক কম পায় এবং তারা হেরে যায়। এর পরের পালা আসে ঝুয়াং জিয়ানের। সেও এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল। সে তার ড্রাগনের সাথে নিজের শক্তি পরিদর্শন করতে শুরু করে আর সেই যন্ত্রটিতে সবুজ আলো ধারণ করে। এর মানে হলো ছেলেটি বিজয় হয়েছে। কিন্তু সেখানকার সবাই যখন দেখলো এত কম বয়সে তার মধ্যে এত বেশি মেধা রয়েছে, তখন তো সবাই তার প্রশংসা করতে শুরু করলো। কিন্তু এরপরেও তার সাথে প্রিন্সেসের তুলনা করা হচ্ছিল আর সবাই বলাবলি করছিল প্রিন্সেসের কাছে তার শক্তি তো কিছুই না। এরপরেই চলে আসে প্রিন্সেসের পালা। এখন প্রিন্সেস তার বাচ্চাকে শেকল দিয়ে টেনে টেনে সেদিকে নিয়ে যাচ্ছিল আর যাওয়ার পথে তাকে বলে সে যদি তার কথা না শুনে তাহলে সে তাকে শাস্তি দিবে। তার এরকম কথা শুনে বাচ্চাটিও মনে মনে অনেক বেশি রেগে যাচ্ছিল, কিন্তু এখন তার কিছুই করার ছিল না। একটু পরেই প্রিন্সেসের শক্তি প্রদর্শন করা শুরু হয়ে যায় আর সবাই দেখতে পায় তাদের শক্তি এত বেশি যে সে আলোর রশ্মি আকাশ ছুঁয়ে গেছে, যেটা দেখে সম্রাট সহ তারা সবাই তো অনেক বেশি খুশি হয়ে যায় এবং আজকের উইনার হয়ে যায় প্রিন্সেস। যখনই সম্রাট গীতাকে উইনার ঘোষণা করতে যাবে ঠিক তখনই সেখানে নিয়ান চলে আসে। নিয়ানকে দেখে সেখানকার সবাই অবাক হয়ে যায় এবং তার সৌন্দর্য দেখে তারা তো মুগ্ধও হয়ে যায় এবং তারা ভাবতে শুরু করে এটা হয়তো কোনো পরী। কিন্তু সম্রাজ্ঞী আর প্রিন্সেস তো তাকে দেখে অবাক হয়ে যায়, কারণ তারা জানতো সে মারা গিয়েছে, তাহলে সে এখানে কিভাবে আসলো। তখন নিয়ান তাদেরকে বলে, তোমরা আমার বাচ্চাকে কেড়ে নিয়েছো, তাই আমি এখানে এসেছি আমার বাচ্চাকে ফিরিয়ে নিয়ে যেতে। এটা বলেই সে প্রিন্সেসের দিকে তলোয়ার ধরে। এটা দেখে সবাই তো অবাক হয়ে যায় এবং বলাবলি করতে শুরু করে রাজকুমারী কি ফিনিক্সের বাচ্চা তার কাছ থেকে চুরি করে এনেছে। এদিকে তার মেয়েও তাকে দেখে চিনতে পারে এবং খুশি হয়ে তাকে জড়িয়ে ধরে, কিন্তু প্রিন্সেস তার শেকল দিয়ে তাকে টেনে তার কাছে নিয়ে যায় এবং জোরে জোরে চিৎকার করে বলতে থাকে এটা আমার বাচ্চা। কিন্তু নিয়ান তাকে বলে যদি এটা তোমার বাচ্চা হয় তাহলে সে আমার কাছে কেন আসছে। তাদের এসব কাহিনী দেখে এবার চারিপাশের লোকজন তো অনেক কিছু বলাবলি করছিল। পরের সিনে শিনশেইকে দেখি। সে ওই দুইজন ছেলেকে বলছিল তোমরা কি আমার বালিশ খুঁজে পেয়েছো। তখন তারা দুজন তাকে ভয়ে ভয়ে কোল বালিশ দেখায় আর তাকে বলে তারা কোন কোন দেশ থেকে
এই বালিশগুলো এনেছে এবং সেই বালিশগুলো কতটা আরামদায়ক। কিন্তু তারা তো আর এটা জানতো না যে শিনশেই কোন বালিশের কথা বলছিল। তাই শিনশেই তাদের উপরে রেগে যায় এবং তাদেরকে বলে, তোমরা তাহলে আমাকে মিথ্যা কথা বলেছিলে, তোমরা কোনোদিনও আমার বালিশকে খুঁজে পাবে না। এটা শুনে ওই দুইজন ছেলে তো অনেক বেশি ভয় পেয়ে যায় এবং তার কাছে নিজেদের প্রাণ ভিক্ষা চাইতে শুরু করে। ঠিক তখনই শিনশেন তার বালিশের গন্ধ পায়, এর মানে নিয়ানের গন্ধ পায়। আর সে দেখতে পায় যে নিয়ান কোথায় রয়েছে। এটা দেখার সাথে সাথেই তো সে নিয়ানের কাছে রওনা দেয়। অন্যদিকে প্রিন্সেসের মন গড়া কথা শুনে সেখানকার সবাই তো এখন নিয়ানকে একজন প্রতারক ভাবতে শুরু করে। তখন নিয়ানও তাদের সাথে কথা বাড়ায় না এবং তার শক্তি দিয়ে তার বাচ্চার শেকল খুলে দেয়। আর সেই যন্ত্রটির সাহায্যে তাদেরকে তার নিজের শক্তি প্রদর্শন করে, যেটা দেখে সেখানকার সবাই তো অবাক হয়ে যায়, কারণ সে ছিল নিখুঁত শক্তির অধিকারী। এদিকে প্রিন্সেসও হেরে যাওয়ার পাত্রী নয়, তাই সে তার শক্তি দিয়ে এটা প্রমাণ করার চেষ্টা করে যে এই বাচ্চাটি তারই। আর সে এমন একটা শক্তি তার বাচ্চার উপরে প্রয়োগ করে যেটার দ্বারা প্রমাণ হয়ে যায় যে এই বাচ্চাটি প্রিন্সেসেরই, কারণ একজন মা ছাড়া এই শক্তি কেউই প্রদর্শন করতে পারে না। তখন নিয়ানো এটা দেখে চুপ হয়ে যায় আর সে ভাবতে শুরু করে সে কিভাবে তার এই জাদুটি ভেঙে ফেলবে এবং তার বাচ্চাকে সেখান থেকে উদ্ধার করবে। তখন তার বাচ্চাও তাকে বলছিল, মা আমাকে বাঁচাও, আমি এখানে থাকতে চাই না। তার এরকম কথা শুনে প্রিন্সেস এবার সেই বাচ্চাটির উপরে এমন একটা জাদু করে যেটার দ্বারা সেখানকার সবাই বুঝতে পারে যে তাদের মধ্যে অনেক বেশি আধ্যাত্মিক শক্তি রয়েছে। এখন প্রিন্সেস তার বাচ্চার ভেতর থেকে অনেকগুলো রক্তের ফোঁটা সবার মাঝে ছড়িয়ে দেয়, যেটা একটা জেল আকারে সবার কাছেই পৌঁছে যায়। আর সেখানকার সবাই তো এটা পেয়ে অনেক বেশি খুশি হয়ে যায় এবং প্রিন্সেসের প্রশংসা করতে শুরু করে, কারণ এই রক্তের জেল তাদের শক্তিকে দ্বিগুণ বাড়িয়ে দিবে। কিন্তু এটা করতে গিয়ে বাচ্চাটি অনেকটাই অসুস্থ হয়ে পড়ে, কিন্তু প্রিন্সেসের এতে কিছুই যায় আসে না। এটা দেখে নিয়ান তো প্রিন্সেসের উপর অনেকটাই রেগে যায় আর তাকে বলে, আমার বাচ্চার রক্ত ছড়ানোর সাহস তোমার কি করে হলো? তখন প্রিন্সেস তাকে বলে, সে আমার মেয়ে, তাই আমি তার সাথে যা ইচ্ছা তাই করতে পারি। আমি তাকে প্রচুর ভালো ভালো খাবার খাওয়াই এবং এই ব্যথা সহ্য করার ক্ষমতা তার মধ্যে রয়েছে। এটা শুনে নিয়ান তার উপরে একটু রেগে যায় এবং তাকে কিছু কথা শুনিয়ে দেয়, যেটা শুনে প্রিন্সেস এবার তার উপরে অনেক বেশি রেগে যায় এবং সে তার সর্বোচ্চ শক্তি দিয়ে তাকে মেরে ফেলার চেষ্টা করে। প্রিন্সেস যখন তার শক্তি তার উপরে প্রয়োগ করতেই যাচ্ছিল ঠিক তখনই নিয়ানের ছেলে তাকে বাঁচিয়ে নেয় এবং তাকে বলে, আমার মাকে আঘাত করার সাহস তুমি কোথা থেকে পেলে? বাচ্চাটি যখন তার শক্তি দিয়ে প্রিন্সেসকে ফেলে দেয় ঠিক তখনই ওই যন্ত্রে তার শক্তির আভাস দেখা যাচ্ছিল, যেটা দেখে সেখানকার সবাই তো অনেক বেশি অবাক হয়ে যায় আর তারা বলতে শুরু করে, এটা তো দৈবিক বাচ্চা আর অত্যন্ত শক্তিশালী। এদিকে প্রিন্সেস তো এটা দেখে আরো বেশি রেগে যায় এবং সে তার মেয়েকে আদেশ করে যেন সে ওই বাচ্চাটিকে এখনই শেষ করে দেয়। কিন্তু তখনই তার বাচ্চা তাকে বলে, আমার ব্লাড লাইন বলছে সে আমার মা, তুমি কি চাও আমি আমার মায়ের সাথে যুদ্ধ করি? আমি এটা কখনোই করব না। তার এরকম কথা শুনে প্রিন্সেস আবারও তার উপরে রেগে যায় এবং তাকে আঘাত করতে করতে বলে, তোমার এত বড় সাহস, তুমি আমার আদেশ অমান্য করো? এটা দেখে নিয়ান তাকে বলে, তোমার যদি শক্তি থাকে তাহলে তুমি আমার সাথে যুদ্ধ করো, যদি আমি হেরে যাই তাহলে আমি মারা যাব, আর যদি তুমি হেরে যাও তাহলে আমার বাচ্চা আমাকে ফিরিয়ে দিবে। এটা শুনে তো প্রিন্সেস অনেক খুশি হয়ে যায় এবং তার শক্তি দিয়ে তার তলোয়ার বের করে আর সেই তলোয়ার দিয়ে নিয়ানকে আঘাত করে। কিন্তু নিয়ান খুব সহজেই তার তলোয়ারের শক্তি দিয়ে প্রিন্সেসের তলোয়ারের আঘাত তার দিকেই ঘুরিয়ে দেয়। এখন প্রিন্সেস তো বুঝতেই পারছিল না যে তার কাছে এত শক্তি কোথা থেকে আসলো আর সে তো অনেক বেশি অবাক হয়ে যায়। এখন নিয়ান তার দিকে তলোয়ার ধরে তাকে বলে, 18 বছর ধরে তুমি আমাকে নির্যাতন করেছো এবং তিলে তিলে তুমি আমার শক্তি কেড়ে নিয়েছো, তোমাকে তো আজকের এই দিনটি দেখতেই হতো। আজকে সময় এসেছে তোমার সাথে আমার সব হিসাব মিলিয়ে নেওয়ার। তার এরকম কথা শুনে সম্রাজ্ঞী তার উপরে রেগে যায় এবং তাকে আক্রমণ করতে আসে, কিন্তু নিয়ান প্রিন্সেসের গলায় চাকু ধরে তার মাকে সাবধান করে, যার কারণে সম্রাজ্ঞী থেমে যায়। এখন নিয়ান তার ছেলেকে বলে প্রিন্সেসকে চড় মারার জন্য আর সে সাথে সাথে প্রিন্সেসকে চড় মারে। এটার কারণে প্রিন্সেস আবারও রেগে যায় আর তাকে বলে, তোমার সাহস কি করে হলো আমাকে আঘাত করার? তখন নিয়ান তাকে বলে, এটা তো স্বাভাবিক, তোমাকে তো মৃত্যুদণ্ড দেওয়া উচিত, যেহেতু নিয়ম অনুযায়ী আমি এই প্রতিযোগিতা জিতে গিয়েছি, তাই এখন আমার বাচ্চা আমাকে ফিরিয়ে দাও। এখন নিয়ানের ছেলে তার শক্তি দিয়ে লালার পায়ের শিকল খুলে দেয় এবং লালা মুক্ত হয়ে তার মাকে জড়িয়ে ধরে। এটা দেখে সেখানকার সবাই তো বলাবলি করছিল যে প্রিন্সেস এরকম একটা কাজ কিভাবে করলো, সে অন্য আরেকজনের বাচ্চা কেন চুরি করলো। এদিকে প্রিন্সেস তো এখনো এটা স্বীকার করতে চাইছিল না, কিন্তু নিয়ান তখন তাকে অপমান করে এবং তার বাচ্চাদেরকে নিয়ে সেখান থেকে চলে যেতে চায়। ঠিক তখনই ক্রাউন প্রিন্স এবং সেনাপতি তাদেরকে আক্রমণ করে দেয়, যেটা বুঝতে পেরে নিয়ানের দুজন বাচ্চাই তাকে প্রোটেক্ট করে এবং তাদের সাথে অনেক বেশি শক্তি প্রয়োগ করার কারণে দুজনেই আহত হয়ে পড়ে। কিন্তু ক্রাউন প্রিন্স তো এটা দেখে অবাক হয়ে যায়, কারণ তারা এত ছোট হওয়া সত্ত্বেও তার মতোই শক্তি তাদের ভেতরে রয়েছে। তখন
তখন নিয়ান তাদেরকে বলে, কথা অনুযায়ী আমি এই প্রতিযোগিতায় জিতেছি আর সেজন্য আমি আমার বাচ্চাকে নিয়ে যাচ্ছি, কিন্তু তোমরা কি এটা মেনে নিতে চাইছো না? তখন শ্যাংশাং সম্প্রদায়ের সেই শিষ্য তাকে বলে, আমার গুরু এই আধ্যাত্মিক শিষ্যটিকে তার সেবক হিসেবে গ্রহণ করেছে এবং তার মাকে আমাদের সম্প্রদায়ের সাধু বলেছে। তুমি যদি এই বাচ্চাটিকে নিয়ে যাও তাহলে আমি কিভাবে আমার গুরুকে মুখ দেখাবো? তার এরকম কথা শুনে নিয়ান এখন মুচকি হাসি দেয় এবং তাকে ভণ্ড বলে আখ্যায়িত করে আর তাদেরকে বলে, আমি 18 বছর ধরে অপমানিত হয়েছি এবং দিনের পর দিন অত্যাচারিত হয়েছি, কিন্তু এখন এই ছোট্ট পরিবারটি শুধুই আমার। এটা বলে সে প্রিন্সেসকে আহত করে আর নিজের বাচ্চাদের কাছে যায়। অন্যদিকে সম্রাজ্ঞী প্রিন্সেসের এই অবস্থা দেখে তার শক্তি দিয়ে তাকে সুস্থ করে তোলে। এদিকে শ্যাংশাং সম্প্রদায়ের শিষ্য নিয়ানের উপরে অনেক বেশি রেগে যায় এবং তার সাথে যুদ্ধ ঘোষণা করে দেয়। তখন নিয়ানও মনে মনে ভাবতে শুরু করে সে তার মাকে কথা দিয়েছিল যে সে কখনো কাউকে হত্যা করবে না, কিন্তু হয়তো আজকে তার সেই কথা সে রাখতে পারবে না। এটা ভেবে সে উঠে দাঁড়ায় এবং তার মায়ের দেওয়া সেই অস্ত্রগুলো তাদেরকে দেখিয়ে বলে তার মা তাকে অনেকগুলো অস্ত্র দিয়েছে যেগুলো দিয়ে সে অনায়াসে এই যুদ্ধ জিতে যেতে পারে। এটা দেখে সেখানকার সবাই তো ভয় পেয়ে যায়, কারণ সেই অস্ত্রগুলো অনেক শক্তিশালী ছিল। কিন্তু প্রিন্সেস তখন তাদের সবাইকে বলে সে কতক্ষণ এই অস্ত্রগুলো ব্যবহার করবে, আমরা সবাই মিলে যদি তাকে আক্রমণ করি তাহলে কোনো না কোনো সময় তার এই অস্ত্রর শক্তিগুলো শেষ হয়ে যাবে। এটা বলে সেখানকার সবাই মিলে যখন নিয়ানের উপর আক্রমণ করে তখন নিয়ানও তার ওই অস্ত্রগুলো একসাথে প্রয়োগ করতে শুরু করে, কিন্তু ঠিক তখনই তারা সবাই সেখানে স্ট্যাচু হয়ে যায়। এখন নিয়ানও বুঝতে পারছিল না যে সে কেন নড়াচড়া করতে পারছে না। তখনই আমরা দেখতে পাই সেখানে সেনসেই চলে এসেছে এবং তার শক্তির কারণেই তারা সবাই এভাবে স্ট্যাচু হয়ে গিয়েছে। সে আসার সাথে সাথেই নিয়ানকে রোমান্টিক ভাবে জড়িয়ে ধরে, চারিদিকে রোমান্টিক মিউজিক এবং গোলাপের পাপড়ি পড়তে শুরু করে আর এরপরে সে সবাইকে আবার আগের মতো নর্মাল করে দেয় আর নিয়ানকে আদর করে বলে, আমার চলন্ত বালিশকে আমি খুঁজে পেয়েছি। এটা বলেই সে তার কপালে একটা চুমু দেয়, যেটা দেখে নিয়ানও তো অনেক বেশি অবাক হয়ে যায়। পর্ব 2 শুরুতেই দেখি শিনসেই নিয়ানকে কিস করে আর নিয়ান তো অনেক বেশি অবাক হয়ে যায়, কারণ সে তো শিনসেইকে একদমই চিনতে পারছিল না। অন্যদিকে শ্যাংশাং পর্বতের শিষ্য তার উপরে অনেক বেশি রেগে যায় এবং তার সকল শিষ্যদের জানায় যাতে তারা সবাই মিলে নিয়ানকে মেরে ফেলে এবং তার সাথে থাকা তার বয়ফ্রেন্ডকেও তারা সবাই মেরে ফেলে। যেহেতু শিনসে সেখানে আসার সাথে সাথেই নিয়ানকে কিস করেছিল, তাই তারা সবাই ভাবতে শুরু করে এটা হয়তো নিয়ানের বয়ফ্রেন্ড। এখন নিয়ানের সাথে শিনসেও বিপদে পড়বে দেখে সে ওখান থেকে শিনসেইকে চলে যেতে বলে, কিন্তু শিনসেই তার শক্তি দিয়ে তাদের সবাইকে আটকে ফেলে এবং তাকে বুঝিয়ে দেয় যে তাদের সবার থেকে তার শক্তি অনেক বেশি, তারা চাইলেও তার শক্তির সাথে পেরে উঠবে না। তখন নিয়ান তাকে জিজ্ঞাসা করে, তুমি কে আর তুমি আমাকে সাহায্য করছো কেন? এটা শুনে শিনসেই তাকে বলে, তুমি কি আমাকে একটুও চিনতে পারছো না? তুমি যখন 10,000 দানবের গর্ত থেকে পড়ে যাচ্ছিলে তখন আমি তোমাকে পেয়েছিলাম আর তোমাকে আমার বালিশ বানিয়েছিলাম। তখনই নিয়ানের সেদিনের কথা মনে পড়ে যায় যখন সে তাকে বালিশ বানিয়ে ঘুমিয়েছিল। এদিকে যখন ইনু নিয়ানের ঘুম ভাঙিয়ে দেয় তখন সে চাইছিল যাতে শিনসেইয়েরও ঘুম ভাঙে, কিন্তু ইনু তাকে নিষেধ করে আর তাকে বলে, এটা হলো জিয়ান বংশের তরুণ মাস্টার, তুমি যদি এখন তার ঘুম ভাঙিয়ে দাও তাহলে সে অবিলম্বেই মারা যাবে। এটা মনে পড়ার পর এখন নিয়ান মনে মনে ভাবতে শুরু করে তার মা তো তাকে বলেছিল শিনসেই বিপজ্জনক, কিন্তু তাকে দেখে তো তার এরকম কিছুই মনে হচ্ছে না, তাহলে কেন তার মা তাকে একথা বলেছিল? এখন শিনসেই নিয়ানকে বলে, তুমি কি আমার পুতুল হবে? যদি তুমি আমার পুতুল না হও তাহলে আমি এখনই তোমাকে মেরে ফেলবো। তার এরকম কথা শুনে এবার নিয়ান মনে মনে ভাবতে শুরু করে সে অতটাও ভয়ঙ্কর নয়, কিন্তু সে অনেকটাই রাগী, তাই এখনই তার মুখের উপরে কোনো কথা বললে সে রেগে যাবে আর হয়তো বা রাগের বশে সে কোনো ক্ষতি করে ফেলবে। এরকম কথা ভেবে এবার নিয়ান তার কথায় রাজি হয়ে যায় আর তাকে বলে, আমি তোমার পুতুল হতে রাজি আছি, কিন্তু তার বিনিময়ে আমার একটা শর্ত আছে। এই যে দুটো বাচ্চাকে দেখছো এই দুটো আমার, তাই তুমি আমাকে যেখানেই নিয়ে যাও না কেন আমার সঙ্গে এই বাচ্চারাও যাবে। তার এরকম কথা শুনে এবার শ্যাংশাং এর শিষ্য তাকে বলে, তুমি কিভাবে তাকে তোমার সঙ্গী বানাচ্ছ? সে তোমার সঙ্গী হওয়ার যোগ্য নয়। রাজকুমারীকে দেখো, তার ভেতরে আধ্যাত্মিক বাচ্চা জন্ম দেওয়ার ক্ষমতা রয়েছে, এছাড়াও সে শ্যাংশাং এর সাধু এবং তার সাথে অনেক সৌন্দর্যও রয়েছে। এটা শুনে প্রিন্সেসও এবার তার কথায় হ্যাঁ মেলাতে শুরু করে আর
তাকে বলে, হ্যাঁ, তুমি আমার দিকে তাকিয়ে দেখো আমি কত সুন্দর, একমাত্র আমি তোমার সঙ্গী হওয়ার যোগ্য। আর নিয়ান তো একটা প্রতারক, সে 3 মাস আগে আমার কাছ থেকে আমার আধ্যাত্মিক শক্তি কেড়ে নিতে চেয়েছিল। তার এরকম কথা শুনে নিয়ান এবার তার উপরে রেগে যায় এবং তাকে তার শক্তি দিয়ে আঘাত করে এবং তার গাল কেটে রক্ত বেরোতে শুরু করে, যেটা দেখে এবার তো প্রিন্সেস রেগে যায়, কিন্তু তারা এখন আর তাকে কিছুই করতে পারছিল না। তখন নিয়ান তাকে বলে, এসব মিথ্যা কথা বলা বন্ধ করো। কিন্তু এরপরেও প্রিন্সেস আর সম্রাজ্ঞী তারা দুজনার কেউই চুপ করেছিল না, যার কারণে এবার শিনশেই তার শক্তি দিয়ে প্রিন্সেসের ভেতর থেকে তার সকল আধ্যাত্মিক শক্তি কেড়ে নেয়, যেটা দেখে এবার সম্রাটও রেগে যায় এবং তাদের সবাইকে আদেশ করে যাতে তারা সবাই মিলে শিনশেইকে আটকায়। কিন্তু শিনশেই তার শক্তি দিয়ে সম্রাটকেও কয়েকটা থাপ্পড় বসিয়ে দেয়। এটা দেখে সেখানকার শিষ্যরা যখন সবাই শিনশেইকে আক্রমণ করতেই যাবে তখন সে তার হাতের একটা চুটকি বাজিয়ে তাদের সবাইকে ফেলে দেয় আর তাদের সবাইকে বলে এবারে যদি কেউ তাদের কোনো ক্ষতি করতে আসে তাহলে সে তাদের সবাইকে মেরে ফেলবে। আর নিয়ানকে বলে, তুমি চিন্তা করো না, আমি থাকতে তোমার কিচ্ছু হবে না। এরপরেই তারা 4 জন মিলে সেখান থেকে চলে যায়। সেখান থেকে চলে যাওয়ার পর সবার প্রথমে নিয়ান তার মেয়ের এবং প্রিন্সেসের মধ্যেকার সেই কানেকশনটা ভেঙে ফেলতে চায়, কিন্তু সে তার শক্তি ব্যবহার করেও সেটি ভাঙতে পারছিল না। তখন শিনশেই তাকে বলে, তুমি কি এটা ভাঙতে চাও? এটা শুনে নিয়ান তাকে বলে, এটা ভাঙার জন্য তোমার কাছে কি কোনো উপায় রয়েছে? তখন সে তাকে হ্যাঁ বলে আর তাকে বলে, কিন্তু আমি এখন এটা ভাঙতে পারবো না, কারণ এখন আমার খুবই ঘুম ধরেছে। এটা বলে সে নিয়ানকে ধরে সেখানে বসিয়ে দেয় এবং তার মুখোমুখি এক নজরে তাকিয়ে থাকে। এখন নিয়ান তো ভয় পাচ্ছিল যে সে হয়তোবা আবারও তাকে কিস করতে আসবে, কিন্তু শেষ মুহূর্তে এসে সে সেখানেই ঘুমিয়ে পড়ে। এখন শিনশেইকে নিয়ানের কোলে ঘুমিয়ে থাকতে দেখে তার মেয়ের কিছুটা হিংসা হয় আর সে তাকে বলে, আমিও তোমার কোলে ঘুমাবো। এভাবেই তার 2 বাচ্চাও তার কোলে ঘুমিয়ে পড়ে, যেটা দেখে নিয়ানের তো অনেকটাই ভালো লাগছিল, যার কারণে সেও সেখানে শুয়ে পড়ে এবং শেষ পর্যায়ে তারা 4 জনই সেখানে ঘুমিয়ে যায়। পরের সিনে শ্যাংসাং সম্প্রদায়ের সেই শিষ্যকে দেখি, সে তার আধ্যাত্মিক শক্তি দ্বারা তার গুরুকে জিজ্ঞাসা করছিল শিনশেইয়ের আসল পরিচয় কি। তখন তার গুরু তাকে জানায় অনেক বছর হয়ে গেল তাদের মধ্যে এক তরুণ মাস্টারকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আর এইটা হয়তো সেই তরুণ মাস্টারই। তখন শিষ্য তাকে জানায় তাহলে এখন তার কি করা উচিত। তখন তার মাস্টার তাকে বলে, তুমি তাকে রাগিও না, তুমি শুধু চেষ্টা করো ওই আধ্যাত্মিক বাচ্চাটিকে ফিরিয়ে আনার, এবং এরপরে যা হবে শ্যাংসাং সম্প্রদায়ের মাস্টারের পরামর্শ নিয়েই করা হবে। তাদের কথা শেষ হলে সেখানে প্রিন্সেস চলে আসে এবং সে মাস্টারের কাছে যাওয়ার কথা বলে, কিন্তু এবারে শিষ্য তার উপরে রেগে যায় আর তাকে বলে যেভাবে হোক তার আধ্যাত্মিক বাচ্চাটিকে সে যেন ফিরিয়ে আনে, আর সে যেন এটা নিয়েই ভাবে, কারণ ওই বাচ্চাটি ছাড়া সে একদমই অচল। এখন শিষ্য সেখান থেকে চলে যাওয়ার পর প্রিন্সেস তো অনেক জোরে জোরে কাঁদতে শুরু করে। পরের সিনে দেখতে পাই নিয়ান শিনশেইয়ের কোলে ঘুমিয়ে রয়েছে আর শিনশেই তার চুল বিয়েনি করে দিচ্ছে। ঠিক তখনই হঠাৎ করেই নিয়ানের ঘুম ভেঙে যায় আর সে তাকে জিজ্ঞাসা করে, তুমি কি করছো? তখন শিনশেই তাকে জানায়, আমি তোমার চুল বিয়েনি করে দিচ্ছি আর তোমাকে অনেক সুন্দরও লাগছে এটাতে। তখন নিয়ান মনে মনে ভাবছিল, আমি ছোট থেকে এত বড় হয়েছি কোনোদিনও এত নিশ্চিন্তে ঘুমাতে পারিনি, কিন্তু আজকে আমি অনেক আরামে ঘুমিয়েছিলাম। এরপরে কথায় কথায় নিয়ানের মনে পড়ে যায় যে প্রিন্সেস এবং তার মেয়ের মধ্যেকার সেই বাঁধনের কথা, তাই সে এবারে শিনশেইকে বলে সে যেন সেই বাঁধনটা ভাঙতে সাহায্য করে। আর শিনশেই তাকে জানায় এটা ভাঙতে হলে তাকে পশু দেবতা গাছের ফুল আনতে হবে। এরকম কথা শুনে এবার নিয়ান কথায় কথায় শিনশেইয়ের কাছ থেকে সেই ফুলের ব্যাপারে সবকিছু জেনে নেয় আর সে মনে মনে ভাবতে শুরু করে যেভাবে হোক তাকে সেই ফুলটি আনতে হবে, কিন্তু শিনশেই তো তাকে এখান থেকে কোথাও যেতে দিবে না, তাই তাকে এখান থেকে বের হওয়ার কোনো একটা উপায় খুঁজে বের করতে হবে। এটা ভেবে সে শিনশেইকে বলে, তোমার কি ক্ষুধা লাগেনি? আমি তোমাকে অনেক মজার মজার খাবার খাওয়াতে পারি। তার এরকম কথা শুনে তো শিনশেই খুশি হয়ে যায় আর নিয়ানও তাকে খাবার খাইয়ে ঘুম পাড়িয়ে দেয়। তখন তার ছেলে তাকে জিজ্ঞাসা করে, তুমি তাকে কি খাইয়ে দিলে যে সে এভাবে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়েছে? তখন লালা তাকে বলে, মা সেই খাবারগুলোর মধ্যে ঘুমের পাউডার মিশিয়ে দিয়েছিল, যার কারণে সে এভাবে নিশ্চিন্তে ঘুমাচ্ছে। এবারে নিয়ান তার বাচ্চাদেরকে নিয়ে বেরিয়ে পড়ে সেই ফুলটি খোঁজার উদ্দেশ্যে এবং সে চলে যায় বাইকাও ভিলাতে, যেখানকার প্রধান ছিল ঝুয়াং। এখন পশুরাজ্যের ভোজন সবাই কি হয়েছিল সেটা তো ঝুয়াং ভালোভাবেই জানতো, তাই সে যখন দেখতে পায় নিয়ান সেখানে এসেছে তখন সে তার উপরে রেগে যায় আর তাকে বলে, তোমাকে সম্রাট এবং সম্রাজ্ঞী খোঁজাখুঁজি করছে, পুরো রাজ্য জুড়ে তোমাকে খোঁজা হচ্ছে, আর তুমি এখানে আসার সাহস কিভাবে পেলে? তোমার কি একটু ভয় লাগছে না যে আমি
আমি এ ব্যাপারে সম্রাজ্ঞী এবং সম্রাটকে সবকিছু জানিয়ে দিব। তখন নিয়ান একটা মুচকি হাসি দেয় আর তাকে বলে না, কারণ পশুদের ময়দানে তুমি একমাত্র ব্যক্তি ছিলে যে কিনা আমাকে আক্রমণ করেনি। তার এরকম কথা শুনে এবার সে নিয়ানকে জিজ্ঞাসা করে সে কি জন্য এখানে এসেছে, সেটা যেন সে তাড়াতাড়ি তাকে বলে। তখন নিয়ান তাকে জানায় আমি পশু দেবতার ফুলের শিশির চাই। তখন ঝুয়াং তাকে বলে এটা আমার ভিলাতেই রয়েছে, কিন্তু এর বিনিময়ে তোমাকে আমাকে একটা প্রতিশ্রুতি দিতে হবে। আসলে আমি এটা করতে বাধ্য হচ্ছি কারণ আমি আমার বোনকে খুঁজে পাচ্ছি না। তার এরকম কথা শুনে নিয়ান বুঝে যায় যে তাকে ঝুয়াং এর বোনকে খুঁজে বের করতে হবে। এখন ঝুয়াং এর কাছেও অন্য কোনো উপায় ছিল না, তাই সে নিয়ানের কাছেই সাহায্য চায় এবং তার বোনের ব্যাপারে সমস্ত ডিটেলস তাকে খুলে বলে যে তার বোন কিভাবে হারিয়ে গিয়েছে। ঝুয়াং এটা মনে মনে বিশ্বাস করে যে নিয়ান কোনো সাধারণ মানুষ নয় আর সে অবশ্যই তার বোনকে খুঁজে বের করতে সাহায্য করতে পারবে। তার এই সকল কথা শুনে নিয়ান এবার তার বোনকে দেখতে চায়। তখনই ঝুয়াং তার বোনের একটা ছবি তাকে দেখায়, যেটা দেখে নিয়ান তাকে কথা দেয় যে সে তার বোনকে খুঁজে বের করবে, কিন্তু এরপরে সে যেন ওই শিশির ফোঁটা তাকে দিয়ে দেয়। অন্যদিকে শিনশেইকে দেখি তাকে তার সম্প্রদায়ের লোকজন ঘুম থেকে জাগিয়ে তোলে এবং তাকে অনুরোধ জানায় যেন সে তাদের কাছে ফিরে আসে, কিন্তু তখনই শিনশেই খেয়াল করে তার পুতুল তার কাছে নেই। এর মানে হলো নিয়ান তার কাছে নেই, যেটা দেখার সাথে সাথে সে তাদেরকে বলে তারা তার পুতুল দেখেছে কিনা। সে তার পুতুলকে খুঁজে পাচ্ছে না। তখন তারা তাকে জানায় তার পুতুল তার অনুমতি ছাড়া কিভাবে এখান থেকে যেতে পারে, যেটা শুনে এবার শিনশেইও একটু রেগে যায় আর মনে মনে বলতে থাকে অবাধ্য পুতুল। এটা ভেবে সে তার সম্প্রদায়ের লোকজনকে বলে আমাকে আমার পুতুলকে খুঁজে বের করতে হবে, তোমরা এখন এখান থেকে যাও। এটা বলেই সে তার পুতুলকে খোঁজার জন্য সেখান থেকে চলে যায়। এখন এখানে একটা কথা বলে রাখা ভালো যে শিনশেই নিয়ানকে পুতুল মনে করত এবং সে এটা মানত না যে নিয়ান একটা মানুষ। পরের সিনে নিয়ানকে দেখতে পাই সে ঝুয়াং এর বোনকে খোঁজার জন্য বেরিয়ে পড়ে। তখনই সে দেখতে পায় বাজারের লোকজন দৌড়াদৌড়ি করে কোথাও একটা যাচ্ছে। তখনই সে একজন লোককে ধরে জিজ্ঞাসা করে তারা ঝুয়াং এর বোনকে কোথাও দেখেছে কিনা। তখন সে লোকটি তাকে জানায় তারা তাকে কোথাও দেখেনি। এটা শুনে নিয়ান তাকে জিজ্ঞাসা করে তারা এত দৌড়াদৌড়ি করে কোথায় যাচ্ছে। তখন সে তাকে বলে বাজারের মাঝখানে একটি প্রতিযোগিতা হচ্ছে, স্বামী নির্বাচন করার প্রতিযোগিতা। তখনই আমরা সেই মেয়েটিকে দেখতে পাই যার সাথে আজকে সব ছেলেরা প্রতিযোগিতা করবে আর যে ছেলে জিততে পারবে সেই হবে তার স্বামী, কিন্তু কোনো ছেলেই তার সাথে পেরে উঠছিল না। ঠিক তখনই সেদিক দিয়ে শিনশেই যাচ্ছিল। শিনশেই বুঝতেই পেরেছিল যে নিয়ান আশেপাশে কোথাও রয়েছে। শিনশেইকে দেখার সাথে সাথে মেয়েটি তো ইমপ্রেস হয়ে যায় এবং তাকে অনেক বেশি পছন্দ করে ফেলে এবং তাকে বলে তোমার কোনো প্রতিযোগিতায় অংশ নেওয়ার দরকার নেই, এখন থেকে তুমি হলে আমার হাজবেন্ড। তখন শিনশেই তাকে বলে তুমি কি বলছো তা আমি জানি না, তবে আমি আমার পুতুলকে খুঁজতে যাচ্ছি। এটা বলে যখন সে সেখান থেকে চলে যাচ্ছিল তখন সেই মেয়েটি তাকে আটকায় আর তাকে বিয়ের ব্যাপারে বলে। সেখানে থাকা লোকজনও জোরে জোরে চিৎকার করে তাকে একসেপ্ট করে নিতে বলে, কিন্তু শিনশেই কিছুই বলছিল না আর চুপচাপ সেখানেই দাঁড়িয়েছিল। অন্যদিকে নিয়ানকে দেখি সেও এখন ওই জায়গাতে পৌঁছে যায় এবং শিনশেইকে দেখে অনেক অবাক হয়ে যায় আর মনে মনে ভাবতে শুরু করে এত পাওয়ারফুল একটা ঘুমের ওষুধ দেওয়ার পরেও সে কিভাবে জেগে উঠলো। তখন শিনশেইও তাকে দেখতে পায় এবং তার কাছে যেতে চায়, কিন্তু মেয়েটি তাকে বাধা দেয় আর তাকে জিজ্ঞাসা করে সে কি তোমার ওয়াইফ। তখন শিনশেই তাকে বলে আমি এত কিছু বুঝি না, সে আমার পুতুল, তাকে ছাড়া আমার ভালো ঘুম হয় না, সে আমার কাছে থাকলে আমি শান্তিতে ঘুমাতে পারি। তখন সেই মেয়েটি তার শক্তি ইউজ করে বাতাসের আগে নিয়ানের কাছে চলে যায়, যেটা দেখে তার বাচ্চারা তো আগেই প্রস্তুত হয়ে যায় ওই মেয়েটির সাথে মোকাবেলা করার জন্য। মেয়েটি তাকে জিজ্ঞাসা করে তুমি কি তার ওয়াইফ, কিন্তু নিয়ান এটাতে অস্বীকার করে, যেটা দেখে সবাই তো তাকে বকাবকি করতে শুরু করে। কিন্তু তখনই মেয়েটি নিয়ানকে জানায় তোমার হাজবেন্ডকে আমার পছন্দ হয়েছে, তাই তুমি যদি তাকে নিজের কাছে রাখতে চাও তাহলে আমার সাথে প্রতিযোগিতা করো। যদি প্রতিযোগিতায় তুমি হেরে যাও তাহলে তোমার হাজবেন্ড আজ থেকে আমার, আর যদি তুমি জিতে যাও তাহলে তুমি যা চাইবে আমি তোমাকে তাই দিব। তার এরকম কথা শুনে এবার নিয়ান তাকে বলে সে তার হাজবেন্ড নয়, তাই তাকে নিয়ে সে বাজি ধরতে চায় না। যেটা শুনে ওই মেয়েটি তার উপরে রেগে যায় আর তাকে বলে তুমি তোমার হাজবেন্ডকে অস্বীকার করছো। এটা বলেই সে তাকে শাস্তি স্বরূপ তার চাবুক দিয়ে আঘাত করতে যায়, কিন্তু আঘাতটি লাগার আগেই শিনশেই ওইটা ধরে ফেলে। আসলে এই মেয়েটিও কোনো সাধারণ মেয়ে ছিল না, তার কাছেও বিশেষ কিছু শক্তি ছিল। এখন শিনশেই যখন ওই চাবুকটা ধরেছিল তখন তার হাতেও রক্ত চলে আসে। এখন শিনশেই ওই মেয়েটির উপরে রেগে যায় কারণ সে তার পছন্দের পুতুলের গায়ে
গায়ে আঘাত করতে গিয়েছিল, তাই সে এবারে তার শক্তি দিয়ে ওই চাবুকটা গায়েব করে দেয় এবং তার হাতেও আঘাত করে, যার কারণে সেই মেয়েটি আহত হয়ে পড়ে। আর সে মনে মনে ভাবতে শুরু করে সে তো এতদিন ধরে তার হেরে মেয়ে এরকমই কাউকে চাইছিল, কিন্তু সে এটা কিভাবে করলো, তার কাছে এত শক্তি কিভাবে আসলো যে সে ঐশ্বরিক শক্তিকে হারিয়ে দিতে পারলো। এবার এসব কিছু ভেবে সে শিনশের কাছে ক্ষমা চাইতে শুরু করে। তখন শিনশেই উল্টো তার কাছেই ক্ষমা চায় আর তাকে বলে আমি তোমাকে কোনো দোষ দিতে চাই না। এটা বলে সে ওই মেয়েটিকে মারতে যাচ্ছিল আর সেই মেয়েটিও তখন তার কাছে প্রাণ ভিক্ষা চাইছিল আর তাকে বলছিল সে তার কাজে আসতে পারে, তাই সে যা বলবে সে তাই করতে রাজি। তার এরকম কথা শুনে এবার নিয়ান শিনশেইকে থামিয়ে দেয় আর তাকে বলে সে যেহেতু বলছে সে আমাদের কাজে লাগবে, তাই আমি তাকে একটা কাজে লাগাতে চাই, তাই তুমি এই মুহূর্তে তাকে মেরে ফেলো না। এটা বলে সে ওই মেয়ের কাছ থেকে সাহায্য নিয়ে একটি ভিলায় পৌঁছে যায়। সেখানে যাওয়ার পর তারা চারজন লুকিয়ে লুকিয়ে সেই ভিলার ভেতরে প্রবেশ করে। সেখানে যাওয়ার পর দেখতে পায় প্রিন্সেসও সেখানে এসেছে। তাকে দেখে তো নিয়ান বুঝতেই পারছিল না যে সে এখানে কি করছে। তখন সে শিনশেইয়ের কাছে সাহায্য চায়, কিন্তু শিনশেই তখন তাকে বলে তুমি আমার কোনো প্রশংসা করছো না। এটা বলে সে আবার রাগ করে বসে থাকে, যার কারণে কোনো উপায় না পেয়ে নিয়ান এবার তার বাচ্চাদের কাছে শিনশেইয়ের প্রশংসা করতে শুরু করে, যার কারণে এবারে সে খুশি হয়ে যায় আর নিয়ানকে বলে প্রিন্সেস এখানে কেন এসেছে সেটা ভেতরে গিয়ে দেখতে। কিন্তু নিয়ান তো বুঝতে পারছিল না যে এত পাহাড়ের মাঝখানে সে ভেতরে কিভাবে যাবে। ঠিক তখনই শিনশেই তার শক্তি দিয়ে প্রহরীদেরকে ঘুম পাড়িয়ে দেয় এবং তাকে নিয়ে যায় জানালার পাশে এবং তার হাত দিয়ে মুখ ঘুরিয়ে দেয় যাতে সে ভেতরের দৃশ্য দেখতে পায়। আর তারা দেখতে পায় বৃদ্ধ লোকটি মূর্তিকে তার শক্তি দিয়ে কান্না করাচ্ছে এবং তার কান্নার 2 ফোঁটা পানি প্রিন্সেসের কাছে নিয়ে যায় আর তাকে বলে সে যেন এটা কপালে ঘষে লাগায়। প্রিন্সেস যখন সেই অশ্রুটা তার কপালে ঘষে লাগায় ঠিক তখনই তার শক্তি অনেকটাই ফিরে পায়, যেটা বুঝতে পেরে সে তো অনেক বেশি খুশি হয়ে যায় এবং তার দাদাকে এ বিষয়ে জানায়। তখন তার দাদা তাকে বলে সে প্রতি সপ্তাহে একবার করে তাকে এই অশ্রু এনে দিবে যাতে ধীরে ধীরে তার সমস্ত শক্তি ফিরে আসে। এসব কথা বলে তারা সেখান থেকে চলে যায়। এরপরে তারা চারজন সেই রুমের ভিতরে আসে এবং সেই মূর্তিটির রহস্য খুঁজে বের করতে শুরু করে, কিন্তু এর জন্য সেই মূর্তিটিকে সরানোর দরকার ছিল। তারা আসলে বুঝতে চাইছিল যে এই মূর্তিটির ভেতর থেকে সেই কান্নার আওয়াজটা কিভাবে আসছিল। সেজন্য নিয়ান শিনশেইকে জিজ্ঞাসা করে সে এই মূর্তিটি সরাতে পারবে কিনা। তার কথা শুনে শিনশেই দ্রুত সেই মূর্তিটি তার শক্তি দিয়ে সেখান থেকে সরিয়ে দেয় আর আমরা দেখতে পাই সেই মূর্তিটির পেছনে একটি বিশাল বড় দরজা রয়েছে। এটা দেখে তো নিয়ান খুশি হয়ে যায় এবং শিনশেইয়ের প্রশংসা করতে শুরু করে, কিন্তু ঠিক তখনই ওই দরজার ওপাশ থেকে একটা কান্নার আওয়াজ ভেসে আসতে শুরু করে আর তাদের কাছ থেকে জীবন বাঁচানোর জন্য সাহায্য চাইতে থাকে। দরজার ওপাশ থেকে আসলে বেশ কয়েকজনের কান্নার আওয়াজ ভেসে আসছিল। এটা দেখে নিয়ানের সন্দেহ হলে তারা সবাই মিলে ভেতরে চলে যায় আর ভেতরে গিয়ে তারা দেখতে পায় সেখানে অনেকগুলো মেয়েকে বেঁধে রাখা হয়েছে। শুধু তাই নয়, তাদেরকে নির্মম অত্যাচারও করা হয়েছে। এই মেয়েগুলোর মধ্যে তারা ঝুয়াংয়ের বোনকেও খুঁজে পেয়ে যায় এবং তারা বুঝতে পারে যে তারা আসলে এই মেয়েগুলোর মাধ্যমেই তাদের শক্তি সঞ্চয় করে। এখন নিয়ান তাদেরকে এই অবস্থায় দেখে তার শক্তি দিয়ে তাদেরকে মুক্ত করতে চাইছিল, কিন্তু তখনই শিনশেই তাকে জানায় তুমি তাদেরকে মুক্ত করতে পারবে না। কিন্তু নিয়ান তার চেষ্টা ছাড়ে না, বরং সে চেষ্টা করেই যাচ্ছিল তাদেরকে মুক্ত করার, আর শেষ পর্যন্ত সে তাদের কাউকে মুক্ত করতে পারে না। তখন সে শিনশেইকে জিজ্ঞাসা করে সে তাদেরকে কেন মুক্ত করতে পারছে না। তখন শিনশেই তাদেরকে জানায় তারা একমাত্র মৃত্যুর পরেই মুক্ত হতে পারবে, এর আগে তাদেরকে মুক্ত করা একেবারেই অসম্ভব। এটা শুনে নিয়ানের অনেক কষ্ট হয় আর সে তাকে বলে কোনো একটা উপায় খুঁজে বের করতে যাতে তাদেরকে মুক্ত করা হয়, কিন্তু শিনশেই তাকে জানায় স্বর্গের বিরুদ্ধে গেলে তাদেরকে শাস্তি পেতে হবে। মৃত মানুষকে কখনোই জীবিত করা যায় না, তারা অলরেডি মৃত্যুর দুয়ারে রয়েছে। তার এরকম কথা শুনে এখন ঝুয়াংও তাদেরকে চিৎকার করে বলতে থাকে তাদেরকে যেন মৃত্যু দেওয়া হয়, কারণ তারা এই জীবনযাপন আর করতে পারছে না। তাদের কাছে এই জীবনটা দোজকের থেকেও বেশি ভয়ঙ্কর। তার সাথে সে এটাও বলে তারা মুক্ত হয়ে গেলেও তারা এই জিনিসটা থামাবে না, বরং তারা আরো মেয়েদের ধরে আনবে এবং নিজেদের শক্তির যোগান দিবে। আর এভাবেই বছরের পর বছর বিভিন্ন মেয়েদের সাথে অন্যায় করা হবে। তার এরকম কথা শুনে নিয়ানের অনেক কষ্ট লাগে আর সে কান্না করতে শুরু করে। তার কান্না দেখে শিনশেই তাকে জিজ্ঞাসা করে সে কেন কান্না করছে। তখন নিয়ান তাকে বলে সে তাদেরকে মুক্ত করতে পারবে না, যার কারণে তার খুব কষ্ট হচ্ছে। তার এরকম কথা শুনে এবার শিনশেই তাকে বলে আমি তাদেরকে মুক্ত করতে পারি। এটা বলে সে সাথে সাথে তার সমস্ত শক্তি দিয়ে তাদেরকে মুক্ত করতে শুরু করে এবং তাদেরকে পুনর্জন্মের পথে পাঠিয়ে দেয়। এটা করার সময় নিয়ানের ছেলে মেয়ে বুঝতে পারে যে শিনশেইয়ের এটা করলে অনেক বড় বিপদ রয়েছে, সে মারাও যেতে পারে, তাই এই বিষয়টা তারা তাদের মাকে জানিয়ে দেয়। এটা শুনে নিয়ান তো তাকে নিয়ে চিন্তিত হয়ে পড়ে এবং চিৎকার করে তাকে বলতে থাকে তার এটা করতে হবে না।
কিন্তু শিনশেই তার কোনো কথাই শুনছিল না আর সে তার শক্তি প্রয়োগ করেই যাচ্ছিল। অন্যদিকে ঝুয়াংয়ের বোন নিয়ানকে বলে সে যেন তার একটা বার্তা তার ভাইয়ের কাছে পৌঁছে দেয়। এটা বলেই সে একটা টোকেন বের করে আর নিয়ানকে বলে এটা যেন সে তার ভাইয়ের কাছে পৌঁছে দেয় আর তাকে বলে সে প্রতিশোধ নেওয়ার জন্য ফিরে আসবে। এরপরেই শিনশেই তাদের সবাইকে মুক্ত করে দেয় আর এটা করতে গিয়ে সে অনেকটা অসুস্থ হয়ে পড়ে। বাহিরে আসার পর বাচ্চারা তাদেরকে ওই জাদুকরী মূর্তিটি ধ্বংস করে দিতে বলে। শিনশেই যখন তার শক্তি দিয়ে সেই মূর্তিটি ধ্বংস করতেই যাচ্ছিল তখনই নিয়ান তাকে বাধা দেয় আর তাদেরকে বলে এই মূর্তিটি এখানেই থাকবে, কারণ আমি চাই দুনিয়ার সবাই জানুক সম্রাজ্ঞী কতটা নিচু, সে কিভাবে লক্ষ লক্ষ মানুষকে ধ্বংস করে নিজের শক্তি সঞ্চয় করেছে আর এভাবেই তাদের বংশকে পুনর্জন্ম নেওয়া থেকে আটকানো যাবে। অন্যদিকে ঝুয়াংকে দেখি সে তার বোনকে নিয়ে চিন্তা করছিল। ঠিক তখনই সেখানে নিয়ান পৌঁছে যায়। নিয়ানকে দেখে সে তো অনেক খুশি হয়ে যায়, কারণ সে মনে করছিল নিয়ান হয়তো তার বোনকে ফিরিয়ে এনেছে, কিন্তু চারিদিকে তাকালে সে তার বোনকে দেখতে পায় না। তখন নিয়ান তার বোনের দেওয়া সেই টোকেনটি তাকে দেখায় এবং তাকে সমস্ত ঘটনা খুলে বলে। তার সাথে এটাও বলে যে তার বোন তাকে বলেছে বাই পরিবার অনেক শক্তিশালী, তাই সে যেন তাদের সাথে প্রতিশোধ নেওয়ার চেষ্টাও না করে। সব কথা বলার পরে এবার ঝুয়াং তাকে সেই পশুর শিশির ফোঁটা দিয়ে দেয় যেটা নেওয়ার জন্য সে তার কাছে এসেছিল। বাড়ি ফিরে গিয়ে নিয়ান তার মেয়েকে সেই ফুলের শিশিরটি খাইয়ে দেয় আর কিছুক্ষণের মধ্যেই তার শরীর ব্যথা করতে শুরু করে, যেটা দেখে নিয়ান তো অনেক চিন্তিত হয়ে পড়ে। তখন শিনশেই তার শক্তি দিয়ে তার ব্যথা দূর করে দেয়। এরপর নিয়ান তাকে জিজ্ঞাসা করে আমার মেয়ে আর প্রিন্সেসের মধ্যেকার যে শিকলটা ছিল সেটা কি ভেঙে গিয়েছে? তখন শিনশেই তাকে জানায় এটা এত সহজ নয়, এই শিকলটা ভাঙতে আরো 2 দিন সময় লাগবে। এটা শোনার পর নিয়ান তাকে জানায় এখন তো এই শিকলটা অনেক দুর্বল হয়ে পড়েছে, আমার জন্য এটাই যথেষ্ট, আমি যেভাবেই হোক আমার মেয়েকে তার কাছ থেকে মুক্ত করেই ছাড়বো। সে এই বিষয়টা নিয়ে বাচ্চাদের সাথে কথা বলছিল, ঠিক তখনই শিনশেই পেছন থেকে এসে নিয়ানকে জড়িয়ে ধরে আর তাকে বলে সে তার সাথে ঘুমাতে চায়। এটা বলেই তাকে হাত ধরে টেনে বেডে নিয়ে যায়, যেটা দেখে নিয়ানের 2 বাচ্চা তো অনেক জেলাস ফিল করতে শুরু করে এবং তাকে বলতে থাকে তুমি কি জানো না একজন মেয়ে আর একজন ছেলের একসাথে থাকা ঠিক না, তুমি এটা কেন করছো? 2 বাচ্চা রেগে গিয়ে সেখানে বকবক করতে শুরু করে। তখনই শিনশেই তার শক্তি দিয়ে তাদের দুজনকেই বাহিরে বের করে দেয় আর রুমের দরজাটাও বন্ধ করে দেয়। এখন এরকমটা দেখে নিয়ানও তো অনেকটাই ভয় পাচ্ছিল, কিন্তু সেই শিনশেইকে কিছু বলার সাহস খুঁজে পাচ্ছিল না। শিনশেই যখন তার কাছে আসছিল নিয়ান তখন ভয় পাচ্ছিল, কিন্তু শিনশেই তাকে ধীরে ধীরে শুইয়ে দেয় আর তাকে বলে তুমি আমার পুতুল, কিন্তু তুমি কি আমার সাথে ঘুমাতে চাও না? তখন নিয়ান তাকে আমতা আমতা করে বলে তুমি আসলে কোন ঘুমের কথা বলছো? এটা শুনে শিনশেই তাকে বলে আমি আর কোন ঘুমের কথা বলতে পারি। এটা বলে সে নিয়ানের পাশে শুয়ে পড়ে আর তাকে বলে দেয় যে সে কিভাবে ঘুমাবে, এর মানে সে চোখ বন্ধ করে ঘুমিয়ে পড়ার কথা বলছিল। তখন নিয়ান তাকে বলে তুমি যে বললে তুমি আমার সাথে ঘুমাবে, আমি তো ভেবেছিলাম তুমি জামা কাপড় খুলে ঘুমানোর কথা বলছো। তার এরকম কথা শুনে শিনশেই তাকে জিজ্ঞাসা করে তুমি জামা কাপড় খুলে ঘুমাও কেন? তার এরকম কথা শুনে নিয়ান বুঝে যায় যে সে এ সম্পর্কে কিছুই বোঝে না, তাই সে তাকে বলে কিছুই না, তুমি এভাবেই ঘুমাও। এটা বলেই সে চোখ বন্ধ করে আর একটু পরে শিনশেইও তাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে। পরের সিনে প্রিন্সেসকে দেখি হঠাৎ করেই তার পেটে অনেক ব্যথা করতে শুরু করে। তার চিৎকার শুনে সেখানে সম্রাজ্ঞী ছুটে আসে আর তাকে জিজ্ঞাসা করে তার কি হয়েছে। তখন প্রিন্সেস তাকে জানায় তার গর্ভাশয় অনেক ব্যথা করছে। এটা শোনার সাথে সাথে সম্রাজ্ঞী তার শক্তি দিয়ে তার ব্যথা দূর করে দেয় আর তাকে জানায় নিয়ান অবশ্যই এমন একটা কিছু করেছে যার কারণে তার সাথে তার মেয়ের শিকল ভঙ্গ হয়ে যাচ্ছে। এটা শুনে প্রিন্সেস অনেক চিন্তিত হয়ে পড়ে এবং সে তার মাকে অনুরোধ করে বলতে থাকে দয়া করে তোমরা আরো মেয়েদের ধরে আনো এবং আমাকে আরো বিশুদ্ধ পানি তৈরি করে দাও, যে কোনো মূল্যেই হোক এই শিকল ভাঙতে দেওয়া যাবে না। তার এরকম কথা শুনে সম্রাজ্ঞী তাকে বলে কোনো শক্তির এত ক্ষমতা নেই যে তাদের মধ্যেকার এই শিকল ভাঙতে পারে। পরের সিনে আমরা আবারও সেই ব্যক্তিদের দেখতে পাই যারা শিনশেইকে নিতে এসেছিল। তারা শিনশেইকে তাদের সাথে ঘোস্ট ভ্যালিতে যাওয়ার জন্য অনুরোধ করে, কিন্তু শিনশেই তাদেরকে তার একটা রিং দেয় এবং বলে সে যেন তাদের বংশধরকে এটা দেয়। তারা সেই রিংটা দেখে বুঝতে পারে এটা কোনো সাধারণ রিং নয়। এরপর শিনশেই যখন সেখান থেকে চলে যাচ্ছিল তখন সেই ব্যক্তিটি আবারও শিনশেইকে জিজ্ঞাসা করে সে কি কখনোই তাদের সাথে ফিরে যাবে না, কিন্তু তখন শিনশেই তার কোনো কথার উত্তর না দিয়ে তাকে জিজ্ঞাসা করে আচ্ছা তুমি কি কাপড় খুলে ঘুমাও? তার এরকম কথা শুনে ব্যক্তিটি তো অনেকটাই
অবাক হয়ে যায়, কিন্তু এরপরেও সে তাকে বলে আমি একা ঘুমালে তো অবশ্যই আমার কোট খুলে ঘুমাই। তখন শিনশেই তাকে জিজ্ঞাসা করে যদি তুমি পুতুলের সাথে ঘুমাও তাহলে কি করো? তখন সেই ব্যক্তিটি তাকে বলে আপনি কি কোনো মেয়ের কথা বলছেন? তখন শিনশেই তাকে হ্যাঁ বলে। তার এই কথা শুনে এবার সে তো অনেক লজ্জা পেয়ে যায়, আর লজ্জা পেয়েই সে তাকে এই কথার উত্তর দিতে শুরু করে। সে তাকে বলে যদি সেই ব্যক্তিটি আপনার ভালোবাসার মানুষ হয় তাহলে অবশ্যই আপনাকে কাপড় খুলেই ঘুমাতে হবে। তার এরকম কথা শুনে এবার শিনশেই সেখান থেকে চলে যায়। অন্যদিকে বাড়িতে নিয়ান তার বাচ্চাদেরকে নিয়ে রাতের খাবার খাচ্ছিল। ঠিক তখনই শিনশেইও সেখানে পৌঁছে যায়। এবার শিনশেইকে দেখে নিয়ান তো তাকে যত্ন করে বসিয়ে খাবার খেতে দেয়। তারা সবাই মিলে খাবারটা বেশ ভালোভাবে এনজয় করছিল। খাওয়ার শেষে শিনশেই নিয়ানকে বলে তুমি যদি চাও আমি তোমার কাপড় খুলে রাতে ঘুমাতে পারি। তার এরকম কথা শুনে এবার নিয়ান তো চিৎকার দিয়ে ওঠে এবং তাকে ঘর থেকে বের করে দেয়। নিয়ানকে এভাবে রেগে ঘরের দরজা বন্ধ করে দিতে দেখে এবার শিনশেই মনে মনে ভাবতে শুরু করে তাহলে এটা কি কোনো ভুল? আসলে রাতে কাপড় খুলে ঘুমানোটা কি ঠিক নয়? সে তো এই বিষয়টা নিয়ে অনেক চিন্তায় পড়ে যায়, কিন্তু সে কিছুতেই বুঝতে পারছিল না যে এটা আসলে কি। একটু পরে যখন সবাই ঘুমিয়ে যায় তখন শিনশেই নিয়ানের ঘরে প্রবেশ করে এবং রাত্রেবেলা সে তার পাশে শুয়ে ঘুমিয়ে পড়ে। সকালবেলা নিয়ানের ঘুম ভাঙলে সে তার পাশে শিনশেইকে ঘুমিয়ে থাকতে দেখে এবং সে তাকে জিজ্ঞাসা করে সে কেন তার পাশে ঘুমিয়ে আছে। তখন শিনশেই তাকে বলে আমাদের আরো ঘুমানো উচিত। এটা বলে সে তাকে উঠতে দিচ্ছিল না, আর দুজনে মিলেই টানাটানি করছিল। এর ফলে নিয়ান শিনশেইয়ের উপরে পড়ে যায়। তখন শিনশেই তাকে জিজ্ঞাসা করে তুমি তো আমাকে বললে না কাপড় খুলে শোয়া কি কোনো অপরাধ? তুমি এটা কেন চাও না? তার এরকম কথা শুনে নিয়ান তো এবার চিন্তিত হয়ে পড়ে, আর সে কোনো উপায় খুঁজে না পেয়ে তাকে উত্তর দেয় পুরুষ এবং মহিলা একসাথে কাপড় খুলে ঘুমাতে পারে না যতক্ষণ তারা একে অপরকে ভালো না বাসে এবং বিবাহ বন্ধনে আবদ্ধ না হয়। এটা বলেই সে ওখান থেকে চলে যেতে শুরু করে এবং সে শিনশেইকে বলে আজকে আমার গুরুত্বপূর্ণ কাজ আছে, তাই একদমই তুমি আমার পিছু করবে না। এটা বলে সে ওখান থেকে চলে যায়। পরের সিনে আমরা দেখতে পাই প্রিন্সেসের দাদার আজকে জন্মদিন, আর সেই উপলক্ষে একটি ভোজন সভার আয়োজন করা হয়েছে যেখানে প্রিন্সেস সহ সবাই উপস্থিত ছিল এবং তারা সবাই দাদাকে দামি দামি উপহার দিচ্ছিল। কিছুক্ষণের মধ্যে সেখানে নিয়ানও পৌঁছে যায়। তাকে দেখে প্রিন্সেস সহ সেখানকার সবাই অবাক হয়ে যায়। তখনই সেখানে নিয়ান তার শক্তির মাধ্যমে একটি বিশাল বড় ঘন্টা নিয়ে আসে, যেটা দেখে সেখানকার সবাই তো সমালোচনা করতে শুরু করে। এপিসোড 3-এর শুরুতেই দেখি শিনশেই এখনো ভেবে পাচ্ছিল না যে নিয়ান তার উপরে কেন রাগ করে আছে। তখনই তার কাছে আবারও তার ক্ল্যানের লোক চলে আসে এবং তাকে একটি রোমান্টিক বই দিয়ে যায় যাতে সে ওই বইটা পড়ে রোমান্স শিখতে পারে। বইগুলো পেয়ে শিনশেই তো অনেক বেশি খুশি হয়ে যায় এবং সে মনের আনন্দে সেই বইগুলো পড়তে থাকে। পরের সিনে আমরা নিয়ানকে দেখি। নিয়ান যে ঘন্টাটা তার শক্তির মাধ্যমে সেখানে এনেছিল, প্রিন্সেস তার শক্তির মাধ্যমে সেই ঘন্টাটা সেখান থেকে উধাও করে দেয় এবং সবাইকে হুকুম করে তারা যেন নিয়ানকে মেরে ফেলে। ঠিক তখনই লালা এবং তার ভাই তাদের মাকে প্রোটেক্ট করার জন্য সামনে দাঁড়িয়ে পড়ে। প্রিন্সেস এবং শিংশাং সেটের শিষ্য মিলে আবারও নিয়ানকে মারার পরিকল্পনা করতে থাকে। এদিকে আজকে প্রিন্সেসের নানার জন্মদিন ছিল, তাই সে সবাইকে জানায় আজকে আমার 100তম জন্মদিন। আমি শুধুমাত্র আজকে আমার জন্মদিনটাকে ভালোভাবে উপভোগ করতে চাই। তোমরা কেন এখানে এরকম ঝামেলা শুরু করেছো? তখনই নিয়ান সেখানকার সবাইকে চিৎকার করে বলতে থাকে এই পরিবার তোমাদের সবার কাছে এই মহৎ, কিন্তু আসলে তারা ভেতরে ভেতরে কতটা খারাপ কাজ করে এ ব্যাপারে কেউই জানে না। তারা ভেতরে ভেতরে কালো জাদু করে নিজেদের শক্তি বাড়িয়েছে। তার এরকম কথা শুনে সম্রাজ্ঞী এবং প্রিন্সেস তাকে এই কথার প্রমাণ দিতে বলে। তখন নিয়ান তার হাত থেকে একটা আয়না বের করে এবং সেই আয়নার সাহায্যে সেই মূর্তিটির দৃশ্য তাদের সবাইকে দেখায়, যেটা দেখার পরে এবার প্রিন্সেস এই কথাটা ঘোরানোর জন্য তাদের সবাইকে বলে আমরা এই দেবতাকে অনেক সম্মান করি, তার পূজা করি, এতে তো দোষের কিছুই নেই। তখন সেখানে থাকা সবাই নিয়ানের উপর আবারও রেগে যায় এবং তারা সবাই নিয়ানকে সেখান থেকে চলে যেতে বলে। তখন নিয়ান আবারও তাদেরকে তার শক্তি ব্যবহার করে সবাইকে সেই দিনের ঘটনাটি দেখায় যে তারা কিভাবে সেই মেয়েদেরকে বন্দি করে তাদেরকে অত্যাচার করত এবং তাদের সবাইকে তাদের খারাপ কাজের ব্যাপারে সবকিছু বলে দেয়। এটা দেখে প্রিন্সেসের নানা অনেক রেগে যায় এবং নিয়ানকে আক্রমণ করতেই যাবে, ঠিক তখনই সেখানে থাকা কিছু লোক তার দিকে তলোয়ার তাক করে এবং বলে আমরা এতদিন আপনাদের মহৎ ভাবতাম, তবে আপনারা যে এত নীচ সেটা আগে জানা ছিল না। সেখানে উপস্থিত সবাই রেগে গিয়েছিল এবং প্রিন্সেসের নানাকে তারা সবাই মেরে ফেলতে চাইছিল। এটা দেখে সম্রাজ্ঞী তাদের সবাইকে থামায়
থামায় এবং সবাইকে বলে আমি এখানকার সম্রাজ্ঞী, তোমরা কিভাবে আমার উপরে কথা বলতে পারো। তখন প্রিন্সেস শিষ্যকে কিছু বলতে বললে শিষ্য তাদেরকে বলে তোমার নানা অনেক খারাপ কাজ করেছে, তাকে এখন অবশ্যই শাস্তি দিতে হবে, না হলে সাধারণ মানুষ তোমাদের উপর আর বিশ্বাস করবে না। সব পরিস্থিতি পর্যবেক্ষণ করে সম্রাজ্ঞী সৈন্যদেরকে আদেশ দেয় প্রিন্সেসের নানাকে বন্দি করে নিয়ে যেতে। সেখানে তাকে একজন লোক সবার সামনে এসে বলে তোমরা তো তাকে এখন নামমাত্র এখান থেকে বন্দি করে নিয়ে যাচ্ছ, আমরা জানি তোমরা তাকে কোনো শাস্তি দেবে না। এটা শুনে প্রিন্সেস রেগে সে লোকটার উপরে নিজের শক্তি প্রয়োগ করে এবং তার ভেতর থেকে তার সমস্ত এনার্জি নিজের ভেতরে নিয়ে নেয়, যার ফলে সেই লোকটা সেখানেই মারা যায়। প্রিন্সেসের নানাকে সেখান থেকে নিয়ে যাওয়া হলে নিয়ান বলে সে এত বছর ধরে এই খারাপ কাজটা করে আসছে আর সে তোমাদের পরিবারের একজন সদস্য, তবুও তোমরা বলছো তোমরা এ ব্যাপারে কিছুই জানো না, এটা কি আদৌ বিশ্বাসযোগ্য? এখন প্রিন্সেস নিয়ানের উপরে রেগে যায় এবং লালার সাথে নিজের কানেকশন ব্যবহার করতে চায়, তবে এবার আর সে লালার সাথে কোনো রকম সংযোগ তৈরি করতে পারে না। তখন নিয়াং তাকে বলে তোমার কি মনে হয় আমি আমার মেয়ের সংযোগ এখনো তোমার সাথে রাখবো? এটা বলেই সে প্রিন্সেসের নিজের শক্তি প্রয়োগ করে, যার কারণে প্রিন্সেসের পেটে ব্যথা হতে থাকে। নিয়ান বলে তোমরা আমাকে অনেক অত্যাচার করেছো, আমার বাচ্চাকে কেড়ে নিয়েছো, এরপরে আমার বাচ্চার সাথেও অনেক টর্চার করেছো, আর এর কাছে এইটুকু ব্যথা তো তোমার প্রাপ্য ছিল। এরপর নিয়ান লালাকে জিজ্ঞেস করে তুমি কি তার সাথে থাকতে চাও? উত্তরে লালা তাকে বলে কখনোই না। এটা বলে সে তার ফিনিক্সের পাওয়ার ব্যবহার করে প্রিন্সেসের উপর আক্রমণ করে, যার কারণে প্রিন্সেসের মুখ অনেকটাই পুড়ে যায়। নিজের মুখের এরকম অবস্থা দেখে প্রিন্সেস তো চিৎকার করে কান্নাকাটি করতে থাকে। সে তার মা এবং শ্যাংশাংয়ের সেই শিষ্যকে বলতে থাকে ও মিথ্যা কথা বলছে, লালা আমার মেয়ে। শ্যাংশাংয়ের এই শিষ্যর নাম হলো ফ্যাং, এখন থেকে আমরা তাকে ফ্যান বলে ডাকবো। ফ্যাং বলে তুমি আমার ফিয়ন্সি, আমি অবশ্যই তোমার কথা বিশ্বাস করব। তার একথা শুনে নিয়ান ফ্যাংকে শ্যাংশাং সেট নিয়ে থ্রেট দেয় এবং সে সেখান থেকে চলে যায়। তখন প্রিন্সেস তাকে পেছন থেকে ডাকতে থাকে যাতে নিয়ান তাকে পুনরায় ঠিক করে দেয়, তবে নিয়ান সেদিকে পাত্তা না দিয়ে সেখান থেকে চলে যায়। আর এদিকে প্রিন্সেস কান্না করতে করতে অজ্ঞান হয়ে যায়। মেয়ের এমন অবস্থা দেখে সম্রাজ্ঞী চিৎকার করে ইম্পেরিয়াল ফিজিশিয়ানকে ডাকতে থাকে। এদিকে নিয়ান আর তার বাচ্চারা তো অনেক খুশি ছিল। লালা তার মাকে জিজ্ঞাসা করে এখন আমরা কোথায় যাব। তাদের এই সব কথার মাঝে সেখানে শিনশেই চলে আসে। শিনশেইয়ের সাথে তার ক্ল্যানের সেই লোকটাও ছিল। শিনশেইকে এখানে দেখে এবার নিয়ান তাকে জিজ্ঞাসা করে তুমি এখানে কি করছো? উত্তরে শিনশেই তাকে বলে আমার ভয় হচ্ছিল কেউ হয়তো আবার তোমাকে বুলি করবে, তাই আমি তোমাকে রক্ষা করার জন্য চলে এসেছি। শিনশেইয়ের ক্ল্যানের সেই লোকটা নিয়ানকে দেখে ভাবছিল মেয়েটা অনেক সুন্দর, তাকে আমাদের মাস্টারের সাথে অনেক ভালো মানাবে। এতক্ষণে শিনশেই সেই রোমান্টিক বইগুলো পড়ে শেষ করে ফেলেছিল, তাই সে সেই অনুযায়ী নিয়ানের হাত ধরে এবং মুখ ফুসকে সেই বইয়ের কথা বলে দেয়। তখন নিয়ান সন্দেহ করে তাকে সেই বইয়ের ব্যাপারে জিজ্ঞাসা করে আর তাকে বলে তুমি কি সেই বইটা পড়েছো? এটা শুনে সে লোকটা ভয় পেয়ে যায় এবং বাহানা করে তাদের থেকে বিদায় নিয়ে সেখান থেকে চলে যায়। লোকটাকে সেখান থেকে চলে যেতে দেখে নিয়ানের আরো সন্দেহ হয় এবং সে শিনশেইকে বলে তুমি আমার থেকে কিছু লুকানোর চেষ্টা করবে না, এখনই আমাকে সেই বইগুলো দেখাও। শিনশেই বাধ্য হয়ে নিয়ানকে সেই বইগুলো দেখায়। নিয়ান যখন বইগুলো দেখে তখন সে অনেক রেগে যায় এবং বইগুলো পুড়িয়ে দেয় এবং রাগ করে সেখান থেকে চলে যায়। আর বেচারা শিনশেই সেখানে বসে বসেই ভাবতে থাকে যে আমি আবার কি করলাম, যার জন্য নিয়ান আমার উপরে রেগে গেল। পরের সিনে আমাদেরকে ইম্পেরিয়াল ফিজিশিয়ানকে দেখানো হয়। সে প্রিন্সেসের চিকিৎসা করছিল। কিছুক্ষণ ফিজিশিয়ান প্রিন্সেসকে দেখে এবং তাদের সবাইকে জানায় তাকে আর সুস্থ করা সম্ভব নয়, তার এই মুখের আঘাত থেকে যাবে আর এখন থেকে তাকে মাস্ক পরে চলাফেরা করতে হবে। এটা শুনে সম্রাজ্ঞী অনেক রেগে যায় এবং তাদের সবাইকে বলে যদি প্রিন্সেসের কিছু হয় আমি তোমাদের কাউকেই ছাড়বো না। এটা শুনে সেখানে থাকা সব ফিজিশিয়ানরা সম্রাজ্ঞীর কাছে ক্ষমা চাইতে থাকে। ফিজিশিয়ানরা সেখান থেকে চলে যেতেই সেখানে সম্রাট আসে। সম্রাজ্ঞী তাকে দেখে কিছু বলতেই যাবে তার আগে সম্রাট তাকে থাপ্পড় মেরে বলে তুমি নিজের সাথে সাথে আমার মেয়েটার জীবনও নষ্ট করেছো। সম্রাজ্ঞীও চুপ থাকার পাত্রী না, সে সম্রাটের সাথে ঝগড়া করতে থাকে। সম্রাট সেখান থেকে চলে যেতেই সেখানে ফ্যাং আসে। ফ্যাং বলে আমি আপনার মেয়েকে এখন আর কেন বিয়ে করব? তার কাছে না আছে পাওয়ার, না আছে সৌন্দর্য, না আছে ঐশ্বরিক বাচ্চা। সবাইকে এভাবে প্রিন্সেসের উপর থেকে মুখ ফিরিয়ে নিতে দেখে সম্রাজ্ঞী এবার নিজেই নিজের পাওয়ার দিয়ে প্রিন্সেসকে ঠিক করার চেষ্টা করতে থাকে। এতে করে সম্রাজ্ঞীর নিজেরও অনেক কষ্ট হতে থাকে, তবে মেয়েকে সুস্থ করার জন্য সে নিজেকে স্যাক্রিফাইস করতেও প্রস্তুত ছিল। কিছুক্ষণ পরে প্রিন্সেস ঠিক হয়ে যায়, তবে তার মুখের দাগ এখনো থেকে যায়।
প্রিন্সেসকে নিজের পাওয়ার দিতে গিয়ে সম্রাজ্ঞী নিজেও অসুস্থ হয়ে পড়ে এবং তার চুলগুলো সাদা হয়ে যায়। অন্যদিকে নিয়ান তার বাচ্চাদেরকে নিয়ে তার মায়ের সাথে দেখা করতে এসেছিল। নিয়ানকে দেখে তার মা সহ বাকি সব ডিমনরা অনেক বেশি খুশি হয়ে যায়। তবে তারা যখন নিয়ানের সাথে শিনশেইকে দেখে তখন তারা অনেক ভয় পেয়ে যায়। এদিকে শিনশেই সবার সামনেই নিয়ানকে আদর করতে থাকে, কারণ সে মনে করত নিয়ান একটা পুতুল, যেটা দেখে তারা সবাই তাদের সম্পর্কের ব্যাপারে জিজ্ঞাসা করে। তখন শিনশেই তাদেরকে উত্তর দেয় তাকে ছাড়া সে ঘুমাতে পারে না। এটা শুনে সবাই অবাক হলেও নিয়ান এই বিষয়টাকে সামলানোর জন্য সবাইকে বলে সে মজা করছে, আমরা অনেক ভালো বন্ধু। লালা আর তার ভাই তাদের নানির কাছে গিয়ে বাইরের দুনিয়ার গল্প করতে থাকে আর তাদের নানিকে তাদের সাথেই যেতে বলে। তবে নিয়ানের মা আফসোস করে বলে আমি চাইলেই এখান থেকে বের হতে পারবো না। তখন নিয়ান তার মাকে বলে তুমি চিন্তা করো না, আমি তোমাদের সবার এখান থেকে বের হওয়ার রাস্তা খুঁজে বের করব। এরপরে আমাদেরকে দেখানো হয় তারা চারজন একটা সুন্দর জায়গায় গিয়েছে। সেখানে গিয়েও শিনশেই নিয়ানকে আদর করছিল। শিনশেইয়ের জন্য লালা আর তার ভাই কখনো নিজের মায়ের কাছাকাছি যেতে পারতো না। তাই লালা রাগ করে বলে আমি যেদিন অনেক শক্তিশালী হয়ে যাব সেদিন আমার মাকে আমার কাছে ফিরিয়ে আনবো। তখন শিনশেই লালার দিকে তাকালে লালা চুপ হয়ে যায়। তখনই শিনশেইয়ের ক্ল্যানের সদস্য একটি বার্তা পাঠায় যেন সে জলদি ঘোস্ট ভ্যালিতে ফিরে আসে। শিনশেই নিয়ানকে বলে আমাকে জরুরি কাজে এখনই ঘোস্ট ভ্যালিতে যেতে হবে। নিয়ান বলে তুমি চিন্তা করো না, তুমি সেখানে নিশ্চিন্তে চলে যাও, আমি এখানে নিরাপদ থাকবো। আমি অনেক দিন পর আমার মায়ের সাথে দেখা করতে এসেছি। আমি এখানে কিছুদিন থেকে 3 দিন পর তোমার সাথে দেখা করব। এটা শুনে শিনশেইও রাজি হয়ে যায় এবং সে সেখান থেকে চলে যায়। এর পরের সিনে আমরা দেখতে পাই নিয়ান তার বাচ্চাদেরকে নিয়ে হাঁটাহাঁটি করছিল। তখনই লালা এবং তার ভাইয়ের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায়। নিয়ান অনেক কষ্ট করে তাদেরকে শান্ত করে। তখনই তাদের চোখ যায় সামনে জুয়াং কিছু লোকদের সাথে ঝামেলা করছে। আসলে সে তার বোনের মৃত্যুর প্রতিশোধ নিতে চাইছিল, তবে সে একা এতগুলো লোকের সাথে পেরে উঠছিল না। ঝু ওয়াংকে সাহায্য করার জন্য নিয়ান সামনে এগিয়ে যায়। লালা আর তার ভাই সেই লোকগুলোর সাথে লড়াই করতে প্রস্তুত। তবে তার আগে কেউ একটা সেই লোকগুলোকে আঘাত করতেই অজ্ঞান হয়ে যায়। তারা দুজন বুঝতে পারে না এই কাজটা কে করলো। তখনই সেখানে একটা অদ্ভুত দেখতে লোক চলে আসে। লোকটাকে জুয়াং তার মাস্টার বলে ডাকছিল। লোকটাকে দেখে নিয়ানের মনে পড়ে সে প্রিন্সেসের দাদার বার্থডে পার্টিতে এই লোকটাকে দেখেছিল। লোকটা নিয়ান আর তার বাচ্চাদেরকে তার শিষ্য হওয়ার জন্য অফার করে। তবে নিয়ান জানায় আমার অলরেডি একজন মাস্টার আছে আর আমার বাচ্চাদেরও এখন মাস্টারের কোনো প্রয়োজন নেই। এটা বলে নিয়ান সেখান থেকে চলে যেতে চাইলে লোকটা তাকে অজ্ঞান করে দেয়। নিয়ানের বাচ্চারা সেই লোকটাকে কিছু বলতে গেলে লোকটা তাদেরকেও অজ্ঞান করে দেয়। তখন জুয়াং লোকটাকে বলে আপনি তাদের কোনো ক্ষতি করবেন না, তার কোনো দোষ নেই। লোকটা বলে সে আমার শিষ্য হওয়ার অফার রিজেক্ট করে দিয়েছে, এটা কি দোষ না? জুয়াং তাকে কিছু বলতেই যাবে তার আগেই লোকটা তাকেও অজ্ঞান করে দেয়। এরপরেই লোকটা তাদের 4 জনকে একটি ছোট্ট ব্যাগের ভেতরে ভরে নিয়ে সেখান থেকে চলে যায়। পরের সিনে আমাদেরকে শিনশেইকে দেখানো হয়। তার সামনে 2টা লোক ছিল। তারা দুজন নীল ডাউন হয়ে বসে তার কাছে প্রাণ ভিক্ষা চাইছিল। তবে শিনশেই তাদের প্রাণ ভিক্ষা দেয় না, বরং তাদেরকে মেরে ফেলে। পরের সিনে আমরা প্রিন্সেসকে দেখি। প্রিন্সেসের অনেক বেশি রাগ ছিল এবং সম্রাজ্ঞী তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছিল। হঠাৎই তাদের পুরো প্যালেস কাঁপতে থাকে। আসলে বাহিরে সে পাগলের মতো লোকটা এসেছিল। পুরো প্যালেসকে এভাবে কাঁপতে দেখে সবাই তো বাহিরে বেরিয়ে আসে। আর বাহিরে এসে তারা সবাই সে পাগলের মতো লোকটাকে দেখতে পায়। আসলে সেই লোকটা এতটাই ছোট ছিল যে তারা সবাই তাকে দেখে উপহাস করতে শুরু করে। তাদের এরকম উপহাস দেখে তখনই সাথে সাথে সেই লোকটা নিজের আকৃতি পরিবর্তন করে একটি দানবের রূপে পরিবর্তন হয়ে যায়, যেটা দেখে সেখানকার সবাই তো অনেক ভয় পেয়ে যায়। লোকটা আবারও নিজেকে ছোট আকৃতিতে ফিরিয়ে আনে। তবে সম্রাজ্ঞী এখনো অনেক বেশি কথা বলছিল, তাই সেই লোকটা অনেক দূর থেকেই নিজের শক্তি ব্যবহার করে সম্রাজ্ঞীকে থাপ্পড় মারতে থাকে। অন্যদিকে এতক্ষণে শিনশেইও বুঝতে পেরে গিয়েছিল যে নিয়ানের বিপদ হয়েছে। সে নিয়ানের লোকেশন ট্র্যাক করে বুঝতে পারে যে নিয়ান এখন প্রাসাদে রয়েছে। সেজন্য সে জলদি নিয়ানের কাছে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয়। তবে সে যতক্ষণে সেখানে পৌঁছায় ততক্ষণে সেই লোকটা সেখান থেকে চলে গিয়েছিল। তবে শিনশেই তো আর সেটা জানতো না। সে ভেবেছে তারাই হয়তো বা নিয়ানকে লুকিয়ে রেখেছে। তাই সে ফ্যাংকে নীল ডাউন করে বসিয়ে দেয় এবং জিজ্ঞেস করে আমার পুতুল কোথায়। তারা তো এবার সত্যিই জানতো না নিয়ান কোথায়। তবে শিনশেই এটা বিশ্বাস করতে চাইছিল না।
তাই সে আবারও জিজ্ঞাসা করে এবং বলে, আমি এবার শেষবারের মতো তোমাকে জিজ্ঞাসা করছি, আমার পুতুল কোথায় লুকিয়ে রেখেছো আমাকে বলো। তখনই সেখানে ঘোস্ট ভ্যালির লোকেরাও চলে আসে। সম্রাজ্ঞী আবারও বেশি বেশি কথা বলছিল দেখে শিনশে আবারও তাকে তার পাওয়ার ব্যবহার করে বারবার থাপ্পড় দিতে থাকে। শিনশের ক্ল্যানের সদস্যরা এবার সম্রাজ্ঞীর উপরে তাদের পাওয়ার ইউজ করে, আর তারা জানায় সম্রাজ্ঞী সত্যিই জানে না যে নিয়ান কোথায় রয়েছে, তবে নিয়ান যে বিপদে রয়েছে সেটা ভালোভাবে বুঝতে পারা যাচ্ছে। এটা শুনে শিনশে সবাইকে নিয়ে সেখান থেকে চলে যায়। শিনশে সেখান থেকে যেতেই সম্রাট আবার সম্রাজ্ঞীকে থাপ্পড় মারে। বেচারি সম্রাজ্ঞী আজকে শুধু সবার কাছ থেকে থাপ্পড়ই খেয়ে যাচ্ছে। সেখানে যত মাস্টার ছিল তারা সবাই এবার সম্রাট এবং সম্রাজ্ঞীর ওপরে রাগ করে তাদের থেকে বিদায় নিয়ে সেখান থেকে চলে যায়। সম্রাট এসব কিছুর জন্য সম্রাজ্ঞীকেই দায়ী করছিল, তাই সে সম্রাজ্ঞীকে তার সম্রাজ্ঞী পদ থেকে সরিয়ে দেয়। এর পরের সিনে দেখানো হয় নিয়ানের যখন জ্ঞান ফিরে আসে তখন সে তার সাথে তার বাচ্চাদের দেখতে পায় এবং সামনে সে লোকটাকেও বসে থাকতে দেখতে পায়। নিয়ান যখন তার বাচ্চাদেরকে নিয়ে সেখান থেকে চলে যেতেই যাবে তখন তারা বুঝতে পারে তাদের চারপাশে একটা ব্যারিয়ার দেওয়া আছে। লালা জোর করে সেখান থেকে বেরিয়ে যেতে চাইলে নিয়ান তাকে আটকায় আর তাকে বলে, আমরা এখন এখান থেকে বেরোতে পারবো না। তখন তাদের নজর যায় সেখানে থাকা ঝুয়াংয়ের দিকে। ঝুয়াংয়ের যখন জ্ঞান ফিরে ঝুয়াং নিয়ানকে সেই লোকটার সাথে পরিচয় করিয়ে দেয়। তবে এবার নিয়ান ঝুয়াংকে বলে, এটা তোমার মাস্টার, আমার মাস্টার নয়। তখন সেই লোকটা বলে, তুমি কিসের এত বড়াই করছো? ভাগ্য ভালো থাকায় তুমি ওই ডিমন ক্ল্যানে গিয়ে একটা মাস্টার বানাতে পেরেছো। তুমি কয়দিনই বা কাল্টিভেশন করেছো, আর সেই শক্তি নিয়ে তুমি কিসের এত বড়াই করছো? তখন নিয়ান অবাক হয়ে যায় আর তাকে জিজ্ঞাসা করে, আপনি কি করে আমার সম্পর্কে এত কিছু জানেন? আপনি কি আমাকে সেই ডিমন ক্ল্যানের সিলটা ভাঙতে সাহায্য করতে পারবেন? তখন সেই লোকটা তাকে বলে, আমি তোমাকে কেন সাহায্য করব? আমি তো আর তোমার মাস্টার নই। তখন নিয়ান মনে মনে কিছু একটা ভাবে আর এরপরেই সে ওই মাস্টারকে নিজের মাস্টার হিসেবে মেনে নেয়। এতে করে সেই লোকটাও খুশি হয়ে যায় এবং নিয়ানকে সেই সিলটা ভাঙার উপায় বলে দেয়। এখন সেই সিলটা ভাঙার জন্য নিয়ানকে শিংশ্যাং সেটে যেতে হবে, মানে শিংশ্যাং সম্প্রদায় যেতে হবে। এরপরে সেই লোকটা ব্যারিয়ার খুলে দেয়। তারপরেই তারা সবাই মিলে শিংশ্যাং সম্প্রদায়ে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয়। এরপরেই আমাদেরকে শিনশেইকে দেখানো হয়। সে তার লোকদেরকে ডেকে নিয়ানের ছবি দিয়ে বলে এটাকে মার্কেটে টাঙিয়ে দিতে, যেন কেউ নিয়ানকে দেখলেই তাকে খবর দেয়। শিনশেইয়ের কথা মতো নিয়ানের ছবি মার্কেটের নোটিশ বোর্ডে টাঙিয়ে দেওয়া হয়। আমাদেরকে নিয়ান আর বাকিদেরকে দেখানো হয় তারা শিংশ্যাং সম্প্রদায়ের সামনে চলে এসেছিল। তাদের এখন শিংশ্যাং সম্প্রদায়ের লাইব্রেরিতে যেতে হবে। তবে লাইব্রেরিতে তো আর এমনি এমনি যাওয়া যাবে না, তার জন্য আগে তাদের এই সেটের শিষ্য হতে হবে। তাই তারা সবাই মিলে একটা প্ল্যান বানায় এবং সেই পাগলের মতো লোকটা চলে যায় শিংশ্যাং সেটের মাস্টারের কাছে। সেখানে গিয়ে সে মাস্টারের কাছে তার দুজন শিষ্যর অনেক ভালো বর্ণনা দিতে থাকে, যাতে মাস্টার তাদের প্রতি ইমপ্রেস হয়ে যায়। এদিকে বাহিরে নিয়ান শিংশ্যাং সেটের সামনে থাকা একটি জিনিস ভেঙে ফেলে, যার কারণে শিংশ্যাং সম্প্রদায়ের সব লোকজন বাহিরে চলে আসে। সেখানে থাকা দুজন গার্ড নিয়ানকে আটকাতে গেলে নিয়ান চাবুক দিয়ে তাদেরকে আঘাত করে। ততক্ষণে সেখানে শিংশ্যাং সেটের মাস্টার চলে এসেছিল। নিয়ান অনেক স্মার্টলি কথা বলে মাস্টারকে ইমপ্রেস করে ফেলে, যার কারণে মাস্টার তাদেরকে এই সম্প্রদায়ের শিষ্য বানানোর জন্য ভেতরে নিয়ে যায়। তাদেরকে ভেতরে নিয়ে যাওয়ার পরে নিয়ানকে ড্রেস চেঞ্জ করতে বলা হয়। নিয়ান জানায়, আমি এই সেক্টরের ড্রেস পরবো না, আমি এখন লাইব্রেরিতে যেতে চাই। তবে তাকে জানানো হয় যে লাইব্রেরিতে কেউ এত সহজেই যেতে পারে না, তার জন্য তাকে এখানে আরো বেশ কয়েকদিন থাকতে হবে। পরের সিনে আমরা শিনশেইকে দেখতে পাই। সে এখনো নিয়ানের অপেক্ষায় বসেছিল। তখনই তার কাছে তার সম্প্রদায়ের লোক নিয়ানের খবর নিয়ে আসে আর তাকে জানায় নিয়ানের খোঁজ পাওয়া গিয়েছে, তাকে শিংশ্যাং সম্প্রদায়ে দেখা গিয়েছে। এর পরের সিনে আমাদেরকে প্রিন্সেসকে দেখানো হয়। ফ্যাং এর সাথে যেহেতু প্রিন্সেসের বিয়ে ঠিক ছিল আর যেহেতু প্রিন্সেসের ঐশ্বরিক বাচ্চার জন্যই তাকে শিংশ্যাং সম্প্রদায়ের মাস্টার নিজের সেক্টরে আনতে চেয়েছিল, তাই প্রিন্সেস একটা গোল্ডেন ড্রাগনকে নিয়ে শিংশ্যাং সেক্টরের উদ্দেশ্যে আসছিল। পথের মানুষজন তাকে দেখে অনেক বাহবা দিচ্ছিল, কারণ তারা মনে করছিল প্রিন্সেস ঐশ্বরিক বাচ্চার জন্ম দিয়েছে। এদিকে শিংশ্যাং সেক্টরের মাস্টার তাকে এগিয়ে নিতে আসলে প্রিন্সেস তাকেও একই মিথ্যা বলে। তখনই সেখানে নিয়ান চলে আসে এবং প্রিন্সেসের আসল সত্যিটা সবাইকে জানিয়ে দেয়, আর প্রিন্সেসও এসব কিছু অস্বীকার করতে থাকে। নিয়ান সবাইকে বিশ্বাস করানোর জন্য নিজের সাথে থাকা বাচ্চাদের কানেকশনটা দেখায় এবং সবাইকে বিশ্বাস করায় যে সে আসলে ঐশ্বরিক বাচ্চার জন্ম দিয়েছে। প্রিন্সেস এই সব কিছুতে অস্বীকার করে এবং নিয়ানকে ডিমন বলে পরিচয় দেয়। ফ্যাং একটা আয়নার সাহায্যে
নিয়ান যখন ডিমন ক্ল্যানে এসেছিল সে তখনকার সবকিছু সবাইকে দেখায়। এদিকে শিনশেই নিয়ানকে খুঁজতে খুঁজতে শিংশ্যাং সেক্টরের কাছাকাছি চলে এসেছিল। এদিকে শিংশ্যাং সেক্টরের মাস্টার ফ্যাং আর প্রিন্সেসের কথা বিশ্বাস করে এবং নিয়ানকে নীল ডাউন হয়ে বসতে বলে। নিয়ান তাতে রাজি না হলে মাস্টার তার উপরে শক্তি প্রয়োগ করতে থাকে। তখন নিয়ানও নিজের শক্তি দিয়ে চেষ্টা করতে থাকে নীল ডাউন না হওয়ার জন্য। তবে মাস্টারের সাথে নিয়ান পেরে উঠছিল না। নিয়ান প্রায় নীল ডাউন হয়ে বসে পড়েছিল আর তার মুখ থেকেও রক্ত বের হচ্ছিল। তবে তখনই সেখানে শিনশেই চলে আসে। শিনশেইকে দেখে নিয়ান স্বস্তির নিঃশ্বাস ফেলে। শিনশেই এসে প্রথমেই নিয়ানকে বুকের মধ্যে জড়িয়ে ধরে এবং নিজের কিছু পাওয়ার দিয়ে নিয়ানকে কিছুটা সুস্থ করে তোলে। নিয়ানকে আঘাত করায় শিনশেই অনেক বেশি রেগে গিয়েছিল, তাই সে তাদের উপরে আক্রমণ করতে চায়। তবে নিয়ান তাকে আটকায়, কারণ তাকে শ্যাংশাং সেক্টরের লাইব্রেরিতে যেতে হবে। শ্যাংশাং সম্প্রদায়ের মাস্টার শিনশেইকে আটকানোর জন্য ফরমেশন ক্রিয়েট করতেই যাবে, ঠিক তখনই শিনশেই ফরমেশন ক্রিয়েট করার আগেই তা ভেঙে ফেলে। তখনই একটা গায়েবী আওয়াজ ভেসে আসে আর তাদের সবাইকে এইসব কিছু থামাতে বলে। এই আওয়াজটা এসেছিল 1000 বছর আগের দেবতার কাছ থেকে, তাই শিংশাং সেক্টরের মাস্টার আর কিছু করতে পারে না। তখনই সেখানে সেই ছোট্ট লোকটা চলে আসে। তাকে দেখে নিয়ান খুশি হয়ে যায়, কারণ এখন তাকে প্রোটেক্ট করার জন্য দুজন মানুষ আছে। তবে শিনশেই আর সেই ছোট্ট লোকটার মধ্যে কে নিয়ানকে রক্ষা করবে এটা নিয়ে ঝগড়া শুরু হয়ে যায়। তারা দুজনেই নিয়ানকে রক্ষা করতে চাইছিল। সেই ছোট্ট লোকটা বলছিল নিয়ান আমার শিষ্য, তাই আমি তাকে প্রোটেক্ট করব। আবার শিনশেও তাকে বলছিল নিয়ান আমার পুতুল, তাই আমি তাকে রক্ষা করব। তাদের এসব কথাবার্তা শুনে প্রিন্সেস অনেক রেগে যায় এবং আবারও তাদের উপর আক্রমণ করার কথা বলে। তখন আবারও সেই গায়েবী আওয়াজ ভেসে আসে। তখন শিংশাং সেক্টরের মাস্টার তার কাছে একটি সমাধান চায়, কারণ প্রিন্সেস আর নিয়ান দুজনেই নিজেদেরকে ঐশ্বরিক বাচ্চার মা হিসাবে দাবি করছে। সে গায়েবী আওয়াজটা এবার 3 দিন পরে একটা কম্পিটিশন রাখার জন্য ব্যবস্থা করতে বলে। সেখানেই বোঝা যাবে যে কে সত্যি বলছে আর কে মিথ্যা। শিংশাং সেক্টরের মাস্টার এসব মেনে নিয়ে সেখান থেকে চলে যায়। শিনশেই বলে তোমার এসব কিছু করতে হবে না, তুমি আমার সাথে ফিরে চলো। তবে নিয়ান বলে আমাকে সেই লাইব্রেরিতে ঢুকতে হবে আর তার জন্য আমাকে এই কম্পিটিশনটা জিততে হবে। এদিকে প্রিন্সেস অনেক বেশি ভয় পেয়েছিল, কারণ সে তো আর ঐশ্বরিক বাচ্চার জন্ম দেয়নি। তাহলে এই কম্পিটিশনে সে হয়তোবা ধরা পড়ে যাবে। ফ্যাং তাকে আশ্বস্ত করে বলে এই 3 দিনে আমি অবশ্যই কোনো না কোনো পথ খুঁজে বের করব। নিয়ানকে এই 3 দিনে শ্যাংশাং সেক্টরে থাকার ব্যবস্থা করে দেওয়া হয়েছিল। তারা সবাই খাবার খাচ্ছিল। এই খাবার খাওয়ার মাঝে নিয়ান আর শিনশেইয়ের মধ্যে একটা রোমান্টিক সিচুয়েশন সৃষ্টি হয়ে যায়। এই প্রথম নিয়ান শিনশেইয়ের জন্য কিছু একটা ফিল করছিল। দোকানদার শিনশেইয়ের গায়ে কিছু একটা ফেলে দিলে সে দোকানদার শিনশেইয়ের কাছে ক্ষমা চেয়ে তাকে একটা খাবারের প্যাকেট দেয় আর বলে আমাকে ক্ষমা করবেন, আমি ইচ্ছা করে আপনার পোশাকে নোংরা করিনি। তবে শিনশেই সে খাবার প্যাকেটটা না নিয়ে পাশে থাকা একটি বাচ্চা মেয়ের কাছ থেকে খাবার কেড়ে নিয়ে খেতে থাকে। তখন সেই বাচ্চা মেয়েটাও কান্না করতে থাকে। দূর থেকে তাদের এসব কর্মকাণ্ড দেখে নিয়ান লজ্জা পেয়ে মুখ লুকিয়ে থাকে আর মনে মনে বলতে থাকে শিনশেই এতটাই অবুঝ যে সে একটা বাচ্চার কাছ থেকে খাবার কেড়ে খাচ্ছে। এই বিষয়টা খারাপের দিকে যেতে দেখে নিয়ান সামনে আসে এবং লোকটাকে টাকা দিয়ে শিনশেইকে নিয়ে সেখান থেকে চলে আসে। আমাদের কম্পিটিশনের দিনের দৃশ্য দেখানো হয়। প্রথমে প্রিন্সেস তলোয়ার হাতে নিয়ে এগিয়ে আসে। সবাই তাকে উৎসাহ দিতে থাকে। প্রিন্সেস বলে কারো কি সাহস আছে আমাকে চ্যালেঞ্জ করার? একথা শুনে কেউই তার সাথে লড়াই করার জন্য এগিয়ে আসে না। তখন নিয়ান হাতে তলোয়ার নিয়ে এগিয়ে আসে আর কম্পিটিশন শুরু করার আগে বলে যদি আমি জিতে যাই তাহলে ডিমন ক্ল্যানের সিল ভাঙার জন্য যেটা দরকার সেটা আমাকে দিতে হবে। তার এই শর্ত মেনে তাদের মধ্যে এই কম্পিটিশনটা শুরু হয়ে যায়। প্রিন্সেস নিয়ানকে আক্রমণ করতে আসলে নিয়ান তার শক্তি দিয়ে প্রিন্সেসকে আটকে দেয়। প্রিন্সেস যখন সরাসরি নিয়ানের সাথে লড়াই করে পেরে ওঠে না তখন সে অনেক অবাক হয়ে যায় আর বলতে থাকে এটা কিভাবে হতে পারে? আমার মা তো তার সব শক্তি আমাকে দিয়ে দিয়েছে, তবুও কেন আমি তোমার সাথে পেরে উঠছি না? এরপর প্রিন্সেস তার গোল্ডেন ড্রাগনকে ডাকে। এবার লালা এবং তার ভাই তার আসল রূপে ফিরে আসে এবং তারা দুজনে মিলে সেই গোল্ডেন ড্রাগনের সাথে লড়াই করে তাকে হারিয়ে দেয়। এখন প্রিন্সেসের কাছে লড়াই করার মতো আর কিছুই ছিল না, তাই সে সেখান থেকে পালাতে থাকে। তবে নিয়ান তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় এবং তার উপর পা দিয়ে দাঁড়িয়ে তার মুখ থেকে কাপড় সরিয়ে দেয়। তার মুখের সেই পোড়া দাগটা দেখে সবাই তাকে কুৎসিত বলতে থাকে এবং এখন আর কেউ তাকে উৎসাহ দিচ্ছিল না। তখন নিয়ান তাদের সবাইকে বলে আমার সাথে লড়াই করার মতো এখন আর কেউ আছে? তখনই সেখানে থাকা একজন
শিষ্য ফ্যাংকে লড়াই করতে বলে, কেননা ফ্যাং ছিল এখানকার সিনিয়র একজন শিষ্য। তবে ফ্যাংয়ের সে সাহস হয় না নিয়ানের সাথে লড়াই করার, তাই সেখানকার সাধারণ কিছু শিষ্য নিয়ানের সাথে লড়াই করতে আসে। নিয়ান খুব সহজেই তাদের সবাইকে হারিয়ে দেয়। সেজন্য স্যাংসং সেক্টরের মাস্টার আজকের প্রতিযোগিতায় নিয়ানকে বিজয়ী ঘোষণা করে। সবাই সেখান থেকে চলে গেলে ফ্যাং প্রিন্সেসের গলা চেপে ধরে এবং বলে, আমি চাইলে এখনই তোমাকে মেরে ফেলতে পারি, তবে আমি তোমাকে আরো একটা শেষ সুযোগ দিচ্ছি। এরপরেই আমাদেরকে রাতের দৃশ্য দেখানো হয়। নিয়ান যখন ঘরে আসে তখন সে সেখানে শিনশেইকে দেখতে পায়। শিনশেই নিয়ানকে অভিনন্দন জানায় এবং বলে, পুতুল সবচেয়ে সেরা। নিয়ান অবাক হয়ে বলে, তুমি ভেতরে আসলে কিভাবে? কেউ তোমাকে এখানে দেখে ফেললে সমস্যা হবে। তখনই নিয়ান সেদিকে কারো একজনের আসার আওয়াজ পেয়ে দ্রুত শিনশেইকে নিয়ে কম্বলের নিচে লুকিয়ে পড়ে। আসলে সে নিয়ানকে একটা খাম দিতে এসেছিল, তাই নিয়ান তাকে বলে সেটা টেবিলের উপরে রেখে চলে যেতে। তারা দুজন কম্বলের ভেতর অনেক কাছাকাছি চলে এসেছিল। এই সুযোগেই শিনশেই নিয়ানের কপালে একটা চুমু খায়। বাহিরে থাকা ব্যক্তিটি চলে যেতেই নিয়ান কম্বলের ভেতর থেকে বেরিয়ে আসে। শিনশেইয়ের এত কাছাকাছি এসে তার হার্টবিট তো অনেক বেশি বেড়ে গিয়েছিল। যাই হোক, আমাদের পরের দিন সকালের দৃশ্য দেখানো হয়। আজকে শিনশেং সম্প্রদায়ের মাস্টার একটা ওয়েপেন একটা বাক্সের মধ্যে রেখে সবার সামনে রেখেছিল। সে বলে, এই বাক্সটা যে কেউ তুলতে পারবে না। একজন 1000 বছরের ইমর্টাল রয়েছে, সে যাকে পারমিশন দেবে একমাত্র সেই ব্যক্তি এই বাক্সটা তুলতে পারবে। একে একে সেখানে থাকা সব শিষ্যরা সে বাক্সটা তোলার চেষ্টা করে, তবে কেউই সে বাক্সটা তুলতে পারে না। এদিকে প্রিন্সেস সবার আড়ালে কিছু একটা খেয়ে নেয়, যেটা নিয়ান খেয়াল করে, তবে সে কিছুই বলে না। প্রিন্সেস মনে মনে বলে, এটা আমার শেষ সুযোগ। দেখতে দেখতে প্রিন্সেসের সেই বাক্সটা তোলার সুযোগ চলে আসে। সে সহজেই বাক্সটা তুলে ফেলতে পারে। এটা দেখে সেখানকার সবাই অবাক হয়। তবে প্রিন্সেস যে চিটিং করেছে সেটা সেই ইমর্টাল বুঝতে পেরে গিয়েছিল, তাই সে প্রিন্সেসের হাত থেকে আবার বাক্সটা নামিয়ে দেয়। এবার আর প্রিন্সেস সেই বাক্সটা তুলতে পারছিল না। এদিকে লালা নিজের পাওয়ার ব্যবহার করে সেই বাক্সটাকে নিজের দিকে টেনে নেয়। এটা দেখে সেখানে থাকা সবাই অনেক অবাক হয়, কারণ এইটুকু বাচ্চা নিজের পাওয়ার ব্যবহার করে সে বাক্সটা সরাতে পেরেছিল। নিয়ান সেই বাক্সটা হাতে তুলে নিয়ে বলে, তোমরা কি খাওয়া দাওয়া করো না নাকি, যে এইটুকু একটা পাতলা বাক্স তুলতে পারছিলে না? নিয়ান বাক্সটা তুলতে সেই ইমর্টালটা অনেক খুশি হয়ে যায় এবং বলে, সে এভাবে বাক্সটা তুলতে পেরেছে মানে আমি এতদিন ধরে তার জন্যই অপেক্ষা করছিলাম। এটা বলে সে সেখান থেকে বেরিয়ে যায়। এদিকে প্রিন্সেস আর ফ্যাং এখনো নিয়ানকেই দোষারোপ করছিল। তারা বলছিল, তুমি নিশ্চয়ই কিছু একটা করেছো, যার কারণে তুমি এটা করতে পেরেছো। তখনই সেখানে সেই ইমর্টাল এসে হাজির হয় এবং তাদেরকে থামিয়ে দেয়। তাকে দেখে সবাই অনেক গ্রেটিং করে। প্রিন্সেস মনে করে ইমর্টাল হয়তো বা তার সাথে কথা বলবে, কিন্তু ইমর্টাল তার দিকে ফিরেও তাকায় না। সে সোজা নিয়ানের কাছে চলে যায়। শিংশাং সেক্টরের মাস্টার তার সাথে প্রিন্সেসের পরিচয় করিয়ে দিতে চায় এবং বলে সে গিয়া রাজ্য থেকে এসেছে। প্রিন্সেসও বলে, আমি 2 জন ঐশ্বরিক বাচ্চাকে জন্ম দিয়েছি। এটা শুনে ইমর্টাল বলে, তুমি কি বলতে চাইছো? আমি ভুল বলেছি? আমার কোনো ক্ষমতা নেই? ইমর্টাল ঠিকই বুঝতে পেরেছিল যে নিয়ানি ঐশ্বরিক বাচ্চার জন্ম দিয়েছে। সেজন্য সে স্যাংসাং সেক্টরের মাস্টারের উপরে অনেক রেগে যায়, কারণ সে ভুল মানুষকে বাছাই করেছে। শিংসাং সেক্টরের মাস্টার তাকে বলে, আমাকে আমার শিষ্য যা বলেছে আমি তাই বিশ্বাস করেছি। সে যখন ফ্যাংকে খুঁজতে যায় তখন সে ফ্যাংকে কোথাও খুঁজে পায় না, কারণ ফ্যাং ততক্ষণে সেখান থেকে পালিয়ে গিয়েছিল। তবে তখনই সেখানে শিনশেই ফ্যাংকে নিয়ে চলে আসে। শিংসাং সেক্টরের মাস্টার ফ্যাংয়ের উপর অনেক বেশি রেগে যায়। প্রিন্সেস তখনও নিজের মতো বকবক করেই যাচ্ছিল। তা দেখে ফ্যাং রেগে প্রিন্সেসকে মেরে ফেলে। ফ্যাং তার মাস্টারের কাছে বারবার ক্ষমা চাইতে থাকে, তবে তার মাস্টার তাকে ধাক্কা মেরে ফেলে দেয় আর সে এখানেই মারা যায়। এরপরে সেই ইমর্টাল নিয়ানদেরকে নিয়ে একটা জায়গায় যায়। সেখানে গিয়ে তাদের কথাবার্তা থেকে আমরা জানতে পারি এই ইমর্টাল হচ্ছে নিয়ানের মায়ের প্রেমিক, মানে যে ডিমনটা হাজার হাজার বছর ধরে ডিমন ক্ল্যানে বন্দী হয়ে আছে তার সাথে এই ইমর্টালের সম্পর্ক আছে। নিয়ান তার কাছ থেকে এটাও জানতে পারে যে সেই একমাত্র পারবে ডিমন ক্ল্যানের সিলটা ভাঙতে। পরের সিনে দেখানো হয় নিয়ান সবাইকে নিয়ে ডিমন ক্ল্যানের ফর্মের সামনে এসেছে। নিয়ান তার শক্তি ব্যবহার করে সেই সিলটা ভাঙার চেষ্টা করতে থাকে। এতে করে তার মুখ থেকে রক্ত বের হয়ে আসে এবং সে অনেক অসুস্থ হয়ে পড়লে শিনশেই তাকে থামতে বলে এবং তাকে বলে, তোমাকে আর কিছু করতে হবে না। এটা বলে সে নিজের পাওয়ার দিয়ে নিয়ানকে ঠিক করার চেষ্টা করে। তবে তখনই সেই সিলটা ভেঙে যায়, মানে নিয়ানের চেষ্টা সার্থক
হয়েছে। এত বছর পর ডিমন ক্ল্যানের বাইরে যেতে পেরে তারা সবাই অনেক খুশি হয়। তখন নিয়ান তার মাকে বলে, এই ইমোর্টালের সাহায্য ছাড়া আমি কিছুতেই তোমাদেরকে এখান থেকে মুক্ত করতে পারতাম না। নিয়ানের মা পাশে তাকিয়ে সেই ইমোর্টালকে দেখে বলে, তুমি এখনো বেঁচে আছো? তাদের দুজনের মধ্যে কিছু ঝামেলা ছিল, পরিশেষে তারা সবাই নিজেদের মধ্যেকার সকল ঝামেলা মিটিয়ে একসাথে থাকার সিদ্ধান্ত নেয় এবং ডিমন ক্ল্যান থেকে চিরকালের জন্য চলে যায়। এবং এখানে আজকের এই সুন্দর ড্রামাটা শেষ হয়ে যায়। তো ভিউয়ার্স, আমার এই চ্যানেলের ড্রামাগুলো আপনাদের কাছে কেমন লাগে কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমার এই ড্রামাগুলি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল বাটনে অলে ক্লিক করে রাখবেন, যাতে ভিডিও পোস্ট করার সাথে সাথে নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আজকের মতো এখানেই বিদায়, কথা হবে অন্য কোনো ভিডিওতে।